রবীন্দ্রনাথ লিখেছিলেন, মহাজনের দাঁড়িপাল্লা উঠল নদীর ধারে। তবে আজ অবশ্য মহাজনের নয়, এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের দাঁড়িপাল্লা কার দিকে ঝুঁকলো আর কার দিকে একটু কম ঝুঁকলো সেই নিয়ে রাজনীতিতে দড়ি টানাটানি। আর সেই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। এসআইআর নিয়ে কোনো বাধা বরদাস্ত নয়, সব রাজ্যকে এটা বুঝে নিতে হবে। বাধা এলে প্রয়োজনে যে কোনো নির্দেশ জারি করা হবে। রাজ্যকে সহযোগিতা স্পষ্ট নির্দেশ দিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টে। কিন্তু এর পরেও কি আদৌ সুষ্ঠুভাবে শেষ হবে এসআইআর পর্ব? দ্বিতীয় প্রশ্ন। মাইক্রো অবজারভাররা কেবল সাহায্য করবেন, চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী শুধুমাত্র ইআরওরা। মুখ্যমন্ত্রীর সওয়ালকে মান্যতা দিয়ে সাফ জানালো দেশের প্রধান বিচারপতির বেঞ্চ। কাল থেকে এসআইআর এর কাজে যোগ দিচ্ছেন রাজ্যের ৮৫০০ অফিসার। এবার কি অন্তত মানুষের দুর্ভোগ কিছুটা কমবে? তৃতীয় প্রশ্ন। শুনানি কেন্দ্রে ভাঙচুর থেকে ফর্ম পোড়ানোর পরও এফআইআর দায়ের না হওয়া, এসআইআর প্রক্রিয়ায় লাগাতার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে এবার রাজ্যের ডিজিপিকে শোকজ সুপ্রিম কোর্টের। চাওয়া হলো হলফনামাও। বড়সড় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা। চতুর্থ প্রশ্ন। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাতের জের, সময় স্কুটিনি শেষ না হওয়ায় রাজ্যের এসআইআর প্রক্রিয়া 7 দিন পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু এর পরেও কি রাজ্যবাসীর দাবি মেনে স্বচ্ছ নির্ভুল একটা ভোটার তালিকা দিতে পারবে জাতীয় নির্বাচন কমিশন? সব থেকে বড় প্রশ্ন এটাই। পঞ্চম প্রশ্ন। উত্তর ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রুজু হলো খুনের মামলা। অভিযুক্ত বিরুদ্ধে মুখ খুললেন আরও অনেকে। 13 বছর আগে শম্ভুনাথ কাউ থেকে এখনকার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। জেলায় জেলায় শাসক কাউন্সিলরদের ঔদ্ধত্যই কি তাহলে নিয়ম? তবে শুরুতেই দেখাবো এসআইআর মামলায় আজ ঠিক কি কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেখুন। একদিকে মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন জুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল এসআইআর হবেই। সেই সঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। এসআইআর প্রক্রিয়াও পিছল 1 সপ্তাহ। গত বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, বিজেপি শাসিত রাজ্য থেকে পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার এনে নাম বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভার এবং এই অফিসারেরা শুধুমাত্র সাহায্য করবেন। ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন only will be taken by the ERO, not by any other person. তবে সোমবারের শুনানিতে নির্বাচন কমিশনেরও কার্যত বড়সড় জয় হয়েছে বলা যায়। কারণ প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে এসআইআর হবেই। এই প্রক্রিয়ায় কোনো বাধা তারা বরদাস্ত করবেন না। প্রয়োজনে যে কোনো নির্দেশ তারা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এসআইআর আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এসআইআর ঘিরে রাজ্যের নানা প্রান্তে অশান্তি, ফর্ম 7 পোড়ানো, একাধিক ক্ষেত্রে নির্দেশ সত্ত্বেও এসআইআর দায়ের না করা সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বিজেপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছে। একটা কমপ্লেন করেছে যে ইলেকশন কমিশন যে রাজ্য সরকার একটা কেসে এফআইআর করতে নির্দেশ দিয়েছিল, কেন হয়নি সেটা ডিজিপিকে তার অ্যাফিডেভিট এক্সপ্লেন করতে বলেছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে। এসআইআর প্রক্রিয়ার সময়সীমাও 7 দিন পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা ছিল 14ই ফেব্রুয়ারি। সূত্রের খবর, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের চেষ্টা করবে নির্বাচন কমিশন। এদিকে গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে সওয়াল করার বিরুদ্ধে আবেদন করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। তারা দাবি করে এসআইআর নিয়ে কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল সাংবিধানিকভাবে অনুচিত। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্টই জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে সওয়াল করেছেন তাতে তার সংবিধানের প্রতি আস্থাই প্রকাশিত হচ্ছে। বিজেন্দ্র সিংহ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, দুপক্ষই যুযুধান, একেবারে মুখোমুখি লড়াই। পত্রযুদ্ধ দিয়ে শুরু, তারপর বিবৃতি যুদ্ধ, তারপরে এসআইআর ঘিরে তাণ্ডবের পরিস্থিতি রাজ্যের বিভিন্ন কোণায়। তারই মধ্যে আজ স্পষ্ট দিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, এসআইআর হবেই, সব রাজ্যকে এটা বুঝতে হবে, কোনো বাধা বরদাস্ত করা হবে না। প্রয়োজনে যে কোনো নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। আইন শৃঙ্খলা সংক্রান্ত 3 সপ্তাহ আগে দেয়া নির্দেশ পালন না হওয়ায় রাজ্যের ডিজিপিকে শোকজ করে হলফনামা দিতে বলা হলো। এর পাশাপাশি কিন্তু আজ সর্বোচ্চ আদালতে মান্যতা পেল মুখ্যমন্ত্রীর দাবি। মুখ্যমন্ত্রী তীব্র আপত্তি জানিয়েছিলেন মাইক্রো অবজারভার নিয়োগে। আজ সুপ্রিম কোর্ট বলল, মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, নাম বাদ দেয়া সহ সমস্ত ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। এছাড়াও রাজ্যসহ একাধিক পক্ষ সময় বাড়াতে বলেছিল। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, আর স্কুটিনির সময়সীমা বাড়ল, অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ পিছিয়ে যেতে চলেছে। আমার ব্যক্তিগত ধারণা, এ রাজ্যে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে চলেছে 28শে ফেব্রুয়ারি নাগাদ। আজ আমার প্রথম বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জয়ন্ত, আজ দিনের শেষে সুপ্রিম কোর্টের রায়ের বিচারে কার দিকে পাল্লা ভারী? সুমন, আজকে মহামান্য সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল জবাব হয়েছে, যে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এবং সেই প্রসঙ্গগুলির যেভাবে সমাধান হয়েছে, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে উভয়ের জন্যই, অর্থাৎ রাজ্য এবং নির্বাচন কমিশন উভয়ের বক্তব্যেই মান্যতা থাকলো। অনেকটা তুমি বলতে পারো একটা রিকনসিলিয়েশন টাইপের, উভয়ই খুশি, কেউ হারলো না, কেউ জিতলো না। প্রথমত তুমি নিজেও বললে যে মাইক্রো অবজারভারদের আর কোনো গুরুত্ব থাকলো না। ইআরও তারাই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে চূড়ান্ত অধিকারী থাকলেন, এই দাবিতেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, এটা মেনে নিতেই হবে। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও একটা কথা উঠেছিল। উনি বলেছিলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নোটিশ চূড়ান্ত অবৈজ্ঞানিক। এটা আমারও ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হাজার হাজার মানুষ অকারণ হেনস্থার সম্মুখীন হয়েছেন। চট্টোপাধ্যায় আর চ্যাটার্জি যে একই হতে পারে, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় একই হতে পারে, এটা এআই ওই সফটওয়্যারের পক্ষে বা কোনো অবাঙালি অফিসারের পক্ষে বোঝা সম্ভব নয়। অর্থাৎ কোথাও কোথাও আমারও মনে হয়েছে এই ধরনের নোটিশ পাঠানোটা চূড়ান্ত অবৈজ্ঞানিক হচ্ছে। মুখ্যমন্ত্রী এ কথাই কিন্তু বলে আসছিলেন, আমি মেনে নিলাম। উল্টো দিকে আর একটা গুরুত্বপূর্ণ কথা এলো যে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, পাঁচবার আমরা চিঠি দিয়েছি রাজ্য সরকারের কাছে যে আপনারা কর্মী দিন, এবং গ্রুপ বি মানে উচ্চ পদস্থ অফিসারদের দিন, যারা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় একদম। এবং আজকে এ প্রসঙ্গ উঠে এলো যে রাজ্য চাইলে এই তালিকা ৮৫০০ জনের তালিকা গেছে, তুমি নিজেও দেখালে, রাজ্য চাইলে এটা আগেই দিতে পারত এবং আগে দিলে সুষ্ঠুভাবে সমাধান করা যেত। আরও একটা কথা আমাকে বলতে হবে, যেভাবে গন্ডগোল তৈরি হয়েছে, আমি নিজে মনে করি কোথাও কোথাও গন্ডগোলটা তৈরি করা হয়েছে, কারণ একটি রাজনৈতিক দল তারা হয়তো চাইছিলেন না যে এসআইআরটা হোক। টিভি চ্যানেলে দেখেছি একজন বিধায়ক তিনি একেবারে পরিষ্কার বলেছেন যে হবে না, আপনারা বাড়ি চলে যান। অর্থাৎ এসআইআর তৈরি করবার ক্ষেত্রে শুনানি পর্বে যে ভাঙচুর, তাণ্ডব, আইন শৃঙ্খলা ভেঙে পড়ার সামিল, এটা কিন্তু আটকানো যেতে পারত। কেন পারেনি সেই প্রসঙ্গে ডিজিকে বলা হয়েছে অ্যাফিডেভিট দিতে, অ্যাফিডেভিট ডিজি নিশ্চয়ই দেবেন। আরও একটা কথা, যে চূড়ান্ত তালিকা কিন্তু 14 তারিখে কিছুতেই প্রকাশ করা সম্ভব না, একটা কথা মেনে নিতেই হবে যে এটা পিছিয়ে যাবে। আবার এটাও ঠিক যে এসআইআর হবেই, এই বার্তাটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে নয়, সমস্ত রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। আমরা নিজেরাও বলেছি, তোমার এই চ্যানেলে বলেছি যে দেশের সুরক্ষার জন্য এসআইআরটা প্রয়োজন। আরও একটা কথা, যে এসআইআরটা হতে হবে, মহামান্য সুপ্রিম কোর্টও কিন্তু বলে দিলেন শুধু পশ্চিমবঙ্গকে নয়, সমস্ত রাজ্যকে। আরও একটা কথা বলতে হবে, যে এই যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে, এই সফটওয়্যারটা একেবারে অপদার্থ, কোনো আপগ্রেডেশন নেই, যার জন্য আজকে এই সমস্যার সমাধান খুঁজতে আমাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে। আরও কতগুলো কথা বলে শেষ করব, যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গেছেন একটা বিশেষ কারণে, আমরা মেনে নিয়েছি, কিন্তু অনেকেই বলতে শুরু করেছেন যে এত 15 বছরে যে সমস্যা তৈরি হয়েছিল তার কটার জন্য উনি সুপ্রিম কোর্টে গেলেন এবং এই কোটি কোটি টাকা ব্যয় করে। কেন এই কথা বলছি, আমরা দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এলে
তাঁরা যেভাবে নিজস্ব সুরক্ষা বলয় নিয়ে ঘোরেন, এভাবে যদি মুখ্যমন্ত্রীও সুরক্ষা বলয় নিয়ে ঘুরতে থাকেন কোটি কোটি টাকা ব্যয় করে, কারণ এই কথাটা বলছি, এই এক্সটেকার তো আমাদেরই গেল। কারণ আমি একেবারে সম্ভবত মনোজ ভার্মাকেও দেখলাম ওই সুপ্রিম কোর্টের করিডোর দিয়ে হাঁটছেন। এগুলোর কি কোনো দরকার ছিল? অর্থাৎ এই ক্ষতি, এই এত ব্যয়, এসবের প্রয়োজন কি ছিল? কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন এসআইআর হবেই, সারা দেশে এসআইআর হওয়ার ফিরে আসার কোনো রাস্তা নেই। কাজেই তুমি যে প্রশ্নটা করলে, শেষ করব আমি এভাবে, যে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করত, রাজ্য সরকার যদি সহযোগিতা করত, সাধারণ মানুষকে এই হেনস্থাটার শিকার হতে হতো না। যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সাধারণ মানুষ কিন্তু তারা লাইনে দাঁড়িয়েও এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। কখনো কখনো তাদের উত্তেজিত করে তোলা হয়েছে, ভাঙচুর তৈরি করা হয়েছে এবং সাধারণ মানুষকে হেনস্থার শিকার তৈরি করা হয়েছে। এই সব দিক আমার দেখে মনে হয় যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন এটা ঠিক রায় নয়, এটা একটা অবজারভেশন, তাতে উভয় পক্ষই খুশি থাকে এবং একটা রিকনসিলিয়েশন করছে। ধন্যবাদ জয়ন্ত। আর তথ্যের প্রয়োজনে আমায় যোগ করতে হবে যে একটি শেষ মামলা আজকে ছিল যে মুখ্যমন্ত্রী কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করবেন বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। তাতে এদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন যে মুখ্যমন্ত্রীর সওয়াল সংবিধানের প্রতি আস্থার প্রতিফলন, এতে অস্বাভাবিক কিছু নেই, বিষয়টাতে রাজনৈতিক রং দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে জেলায় জেলায় তাণ্ডব, 3 সপ্তাহ আগে নির্দেশ এবং সেই নির্দেশ না মানা এবং তাণ্ডবের সময় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। একেবারে এ নিয়ে স্পষ্ট ডিজিপিকে শোকজ করল সুপ্রিম কোর্ট এবং হলফনামা চাইলেন মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ। দেখুন, কোথাও ভাঙচুর, কোথাও তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়া। এসআইআর চলাকালীন জেলায় জেলায় এই ধরনের ছবি সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। ডিজিপিকে 7 দিনের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। নির্বাচন কমিশনের তানাশাহির জন্যে এখানটাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছেন। এটা উচিত নয়, হয়তো অনেক জায়গাতেই গণ্ডগোল এড়ানো সাধারণ মানুষের উচিত, কিন্তু সাধারণ মানুষ কি সবসময় অত নীতিজ্ঞান মেনে চলতে পারে? সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে এসআইআর মামলার শুনানি ছিল। সেখানে কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে তারা নিরাপদ বোধ করছে না, নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও নেওয়া হচ্ছে না, এফআইআর দায়ের করা হচ্ছে না। এরপরে গত 19শে জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, 19শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজ্য পুলিশের ডিজিকে নিয়ন্ত্রণ করতে হবে। গত 19শে জানুয়ারি রাজ্য সরকারকে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল ডিজিপিকে নিশ্চিত করতে হবে যে কোথাও যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। এদিন এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন, বলেন ফর্ম 7 এর মাধ্যমে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু ব্যবস্থা নেবার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরে ডিজিপিকে শোকজ করে 1 সপ্তাহের মধ্যে হলফনামা দেবার নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে হাঙ্গামা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ভাঙচুর হয়েছে, পরিকল্পিতভাবে নামের বানান ভুল করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো অবধি ফারাক্কা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। এছাড়াও দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়না 2 জন করে ইআরও ও এইআরও এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর করেনি প্রশাসন। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, গত 19 তারিখ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ 7 নম্বর পয়েন্টে একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছিল রাজ্যের ডিজিপিকে এবং প্রত্যেক জেলার ডিএম এবং এসপিকে যে কোনো আইন শৃঙ্খলার সমস্যা যেন হিয়ারিং সেন্টারে না হয় এবং এসআইআরের গোটা কর্মকাণ্ডটা যেন মসৃণভাবে চলে। ঠিক 3 সপ্তাহ পর আজ সেই নির্দেশ যথাযথভাবে পালিত না হওয়ায় রাজ্যের ডিজিপিকে শোকজ করে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট।
দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি যখন রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার বিরুদ্ধে এরকম কড়া পদক্ষেপ নেন, সেটা বাহিনীর পক্ষে কতটা অসম্মানের? আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে শুনবো। এক কথায় উত্তর, খুবই অসম্মানজনক। কারণ 3 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টকে নির্দেশ দেওয়ার কোনো দরকারই ছিল না, কারণ সংবিধান অনুসারে ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এবং সেটা মেনটেন করার দায়িত্ব পুলিশের, এবং ডিজি পুলিশের সর্বোচ্চ পদাধিকারী। অতএব সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছিল সেটা দেওয়ারই দরকার ছিল না, ডিজিপির আগে করা উচিত ছিল। অর্থাৎ রুটিন কাজ, আপনি বলছেন রুটিন কাজটাই করা হয়নি। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দেখার এইটাই যে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও দেখুন, আপনি ফারাক্কার দিকে তাকান, চাকুলিয়ার দিকে তাকান, ইটাহারের দিকে তাকান, কুলতলির দিকে তাকান, বাসন্তীর দিকে তাকান, তারপরে বাদুড়িয়া দেখুন। তার মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সংবিধানে লেখা আছে, কিন্তু পুলিশ সে কাজ করছে না। তো সেই অবস্থায় তার কাছ থেকে এফিডেভিট চাওয়া হচ্ছে। আমি বলবো সুপ্রিম কোর্টের উচিত ছিল এটা রাজ্যের পুলিশ মন্ত্রীকে এফিডেভিট দিতে বলা, কারণ আইনত ডিজিপি মানে অপারেশনাল ইন্ডিপেন্ডেন্স থাকলেও এ রাজ্যে প্রশাসন এমন হয়েছে যে পুলিশের লোকেরাও পুলিশ মন্ত্রী যা বলেন তার বাইরে কিছু করতে পারেন না। অতএব যে হলফনামা দিতে বলা হয়েছে আমি খুশি, কিন্তু সেটা যদি পুলিশ মন্ত্রীর নামে বলা হতো তাহলে অনেক বেশি এফেক্টিভ হতো। এরপরে আপনারাও বলছেন, আমার আগের বক্তাও বললেন যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এর আগে কোথায় আইন ছিল যে মাইক্রো অবজারভার সিদ্ধান্ত নিতে পারবেন? আমি রিপ্রেজেন্টেশন অফ পিপল আমার কাছে আছে, কেউ যদি দেখতে চান দেখে নিন। সেখানে ধারা 13B-তে বলা আছে, তারপরে 13C-তেও বলা আছে যে আইন বলছে যে ইআরও এই প্রিপারেশন এবং সংশোধন করবে। ইআরও চাইলে তাকে সাহায্য করার জন্য অন্য অফিসার নিযুক্ত করতে পারবেন, এবং ইলেকশন কমিশন AERO নিযুক্ত করতে পারবেন। কিন্তু আইন কোথাও ক্ষমতা দেয়নি ইআরও ছাড়া অন্যদের সিদ্ধান্ত নিতে। অতএব সুপ্রিম কোর্ট এখানেও যেটা বলেছেন, আইনে যেটা ছিল সেটাই বলেছেন, অন্য কিছু বলেননি। অফিসারদের নিয়ে কথা হলো, আমার আগের বক্তা বললেন যে কতবার চিঠি দিয়েছেন কিন্তু রাজ্য সরকার দেয়নি। কিন্তু এবার ইলেকশন কমিশনের কথাটা উঠতে রাজ্য সরকার দিতে বাধ্য হয়েছে। এবং আপনারা খেয়াল করবেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এদের মধ্যে যাদেরকে ঠিক মনে করবেন নির্বাচন কমিশন তাদেরকে ইআরও করবেন, যারা বাকি থাকবেন তাদেরকে ওই ইআরওকে সাহায্য করার জন্য, যেমন মাইক্রো অবজারভাররা আছে সেই রকম সব সময় ইআরও সিদ্ধান্ত নেবেন, তাকে সাহায্য করেন অন্য অফিসাররা। এরপরে একটা বিষয় বলা দরকার, যা আপনিও প্রথমে বলেছেন, যে এই সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একদম ঘোষণার সময়ে বলেছিলেন যে আমরা এই সংশোধনী করতে দেব না। তারপরে বিভিন্ন নেতারা, কেউ গাছে বেঁধে রাখা, কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়া, কেউ আগুন জ্বালিয়ে দেওয়া, কেউ জবাই করার নিদান দিয়েছিলেন। আমি যে উদাহরণগুলো আগে দিলাম সেখানে এরকমই ঘটেছে। এমনকি কারো ক্ষেত্রে এফআইআর করতে হলো রাজ্য সরকার করেনি। তো এই যে ব্যাপারগুলো চলছিল, এর পরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলছে যে প্রথমে যে নামগুলো বাদ চলে গিয়েছে সেগুলো বাদ দিয়ে আগের তালিকা অনুসারে ভোট হবে, অর্থাৎ এই সংশোধনীটা সম্পূর্ণ করতে দেবেন না। কিন্তু এই ইলেকশন কমিশনের যেটা করতে চাইছিলেন, ঠিক করছেন না বেঠিক করছেন সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু তারা যে সংশোধনের কাজ শুরু করেছিলেন সেটা সম্পূর্ণ হবে। এটা নিশ্চিত হয়ে গেল, এখন আর কেউ বলবে না যে আমি কিছুতেই সংশোধনী করতে। একদম, আমি আবার বলছি যে কার্যত সুপ্রিম কোর্টের শিলমোহর পড়ল, এবং
ঠিক সেই জায়গা থেকে পরে দেবাংশুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে নির্বাচন কমিশন, দেখুন পুরো জিনিসটাকে আমরা যদি দুটো ভাগে ভাগ করে নিই তাহলে নিজেদের বুঝতেও বোধহয় সুবিধে হয়। সেটা হচ্ছে রাজ্য সরকার কি পেল, নির্বাচন কমিশন কি পেল। যেহেতু পরের বক্তা দেবাংশু, আগে দেখাই নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ এবং এক সিরিজ অফ অর্ডারস, বেশ কিছু অর্ডার এসছে, ঠিক কি বলল সুপ্রিম কোর্ট পরের প্রতিবেদনে। নির্বাচন কমিশন কি পেল? এসআইআর হবেই, কোনো বাধা বরদাস্ত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলার প্রেক্ষিতে সোমবার স্পষ্টই একথা জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর পর থেকেই সমালোচনায় সরব তৃণমূল। একাধিকবার সরাসরি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারকে নিশানা করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত বুধবারও সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছিলেন এসআইআর নাম তোলার জন্য নয়, শুধু নাম কাটার জন্য। কখনো বলেছিলেন নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না। কখনো আবার সরাসরি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছিলেন গণতন্ত্রকে রক্ষা করুন। তারপরের শুনানিতে সোমবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ সাফ জানিয়ে দিল, যে কোনো নির্দেশের প্রয়োজন হলে আমরা দেব, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় কোনো বাধা আমরা বরদাস্ত করব না। এই বিষয়টি সব রাজ্যকে স্পষ্টভাবে বুঝে নিতে হবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের ক্ষমতা বুঝিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিয়েছে, কমিশন প্রয়োজন মনে করলে ইআরও বা এইআরওদের বদল করতে পারবে। এসআইআর হবেই। কাজ করতে গিয়ে যে এআরওরা ব্যর্থ হয়েছে বা পরিকল্পিতভাবে অসঙ্গতি তৈরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার আজকে দিয়ে দেওয়া হলো ইলেকশন কমিশনকে। তো কার্যত তো কোনো ফল হলো না। আমরা তো প্রথমেই বলেছিলাম এটা দুর্বল চিত্রনাট্য। সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর হবে, তা আমরাও তো বলছি এসআইআর হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু কিছু নির্দেশনামা আসছে। এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তি, তাণ্ডব, ফর্ম পোড়ানোর মতো যেসব ঘটনা সামনে এসেছে এবং তাতে পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ উঠেছে তা নিয়েও কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, তাকে হলফনামা আকারে জবাব দিতে বলা হয়েছে। বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিক থেকে দেখলে এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের বার্তাটা কিন্তু অত্যন্ত কড়া। এসআইআর নিয়ে কোনো বাধা সুপ্রিম কোর্ট বরদাস্ত করবে না। বাধা এলে প্রয়োজনে সুপ্রিম কোর্ট যে কোনো নির্দেশ জারি করতে পারে এবং সমস্ত রাজ্যকে এটা বুঝে নিতে হবে। একদিকে ডিজিপিকে শোকজ আর রাজ্যকে এই বার্তা, অর্থাৎ মূলগতভাবে এসআইআর বিরোধী রাজ্যের কোনো আর্গুমেন্ট কিন্তু তার মানে যা দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টে দাঁড়ালো না। দেবাংশু কি মানবে? প্রথমেই এবিপি আনন্দের সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। এবং দেখুন, এই যে সুমনদা যে প্রশ্নটা করলেন, যে বা যে বক্তব্যটা কোট করলেন বিচারপতিদের, সেটা হচ্ছে যে প্রয়োজনে আমরা যে কোনো রকম নির্দেশ জারি করতে পারি। আমি যখন হিয়ারিংটা শুনছিলাম আমার মনে হচ্ছিল কথাটা একটু অন্য টোনে তারা বলেছেন। অর্থাৎ টোনটা এরকম যে প্রয়োজন হলে আমরা যে কোনো রকম নির্দেশের জন্য তৈরি আছি, কিন্তু প্রসেসটা থামানো নিয়ে কেউ কোনো কথা বলবে না। অর্থাৎ প্রসেস থামানোর জন্য যে কোনো নির্দেশ জারি করতে পারি, হুমকির সুর যেটা বোঝানো হচ্ছে সেটা কিন্তু নয়। বরং ওনারা যেটা বলতে চেয়েছেন যে আপনারা যারা হেল্পের জন্য এসছেন, অ্যাসিস্ট্যান্সের জন্য এসছেন, প্রবলেমের সলিউশনের জন্য এসছেন, আপনাদের যে কোনো প্রবলেমের জন্য যা কিছু আমরা করতে পারি, কিন্তু এসআইআর প্রসেস তা বলে থামানো যাবে না। আমার মনে হয় এটাকে কোথাও কি একটু মিসট্রিট আমার মনে বিরোধীরা করছেন। হ্যাঁ, কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রসেসটা স্থগিত করার জন্য তো চিঠি দিয়েছিলেন। একদম প্রথম আমরা তো এনআরসির বিরুদ্ধে বলেছিলাম। কারণ হচ্ছে আমরা তো দেখুন সুমনদা, একদম প্রথমে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শব্দ বারবার বলেছিলেন, হয়রানি হয়রানি হয়রানি। সেদিনকে আমার আগের যে দুজন বক্তা বক্তব্য রাখলেন, নজরুল বাবু বা জয়ন্ত বাবু, তারা প্রত্যেকে কিন্তু, এবং আমাদের বিরোধীরা তো বটেই, তারা প্রত্যেকে সেই ফ্যাক্টরটাকে কিন্তু ইগনোর করে তারা প্রসেসটা কতটা প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। আজকের দিনে আমরা যখন, কিন্তু তুমিও মানবে যে হয়রানির পাল্টা তো গুন্ডামি হতে পারে না। না সুপ্রিম কোর্ট এক্স্যাক্টলি কিন্তু সেটা যে মিন করেছে। ওই পয়েন্টে আসছি, ওটা আসছি, সবটা একবারে মিলিয়ে গেলে মুশকিল। তা আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যখন হয়রানির কথা বলছিলেন, আজকের দিনে আমরা যে ডিসকাশনগুলো করছি, আজকে যে সুপ্রিম কোর্টে মামলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়া, এই সবের মূলে কিন্তু একটাই কারণ হয়রানি।
এবং যেটা আজকে বাংলার মানুষ ফেস করছেন। আমি বলছি টিভি চ্যানেলে বসে কিছু মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত বিরোধিতা করেন, তারা এসে কি বললেন সেটাই কিন্তু যে 1.5 কোটি মানুষ ঘন্টার পর ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা ধরে জিলিপির প্যাঁচের মতো লাইন দিয়েছে, তাদের সেই পরিশ্রম বা চোখের জলকে কোনোভাবে রিপ্লেস করতে পারবে না সুমনদা। 2 নম্বর বক্তব্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে নজরুলবাবু অনেকগুলো কথা বললেন, তিনি পুলিশের জায়গা থেকে একটা কথা বললেন। দেখুন, আগের দিন সুপ্রিম কোর্ট ইসিআইকে যে নোটিশ ইস্যু করেছিল কিছু জিনিসের ক্ল্যারিফিকেশনের জন্য, আজকেও কিন্তু রাজ্য পুলিশকে যে নোটিশ ইস্যু বা প্রশ্ন করা হয়েছে সেটাও কিন্তু এক প্রকার তার উত্তরটা এবং এভিডেভিট একদম তার নোটিশের থেকে অনেকটা করা, একদম করা, কিন্তু মূল কথা হচ্ছে তার উত্তরটা জানতে চাওয়া। আপনি যদি অর্ডারের একদম লাস্টের জায়গাটা পড়েন, যেখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আমরা ইসিআই এর তরফ থেকে যে অভিযোগটা করা হয়েছে, যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে, তার জন্য আমরা তার উত্তর চাই। অর্থাৎ এবার তিনি উত্তরটা দেবেন। এবার তুমি শোকজের বাংলা উত্তর চাই বলে জিনিসটাকে ডিফিউজ করতেই পারো, কিন্তু উত্তর চাইছে কার? রাজ্যের সর্বোচ্চ পুলিশি কর্তার 1 নম্বর। 2 হচ্ছে ব্যক্তিগতভাবে হলফনামা দিয়ে বলতে হবে তাকে যে কেন তিনি 3 সপ্তাহ আগে দেয়া নির্দেশ পালন করলেন না। যদি ইলেকশন কমিশনের অভিযোগ সত্যি হয় তবেই ওনার এই উত্তরে সম্পূর্ণ বলার অধিকার আছে ইলেকশন কমিশন যে অভিযোগগুলো করছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, এবং তার পক্ষে তার উত্তর দেওয়ার জায়গা রয়েছে। তিনি কি অ্যাকশন নিয়েছেন না নিয়েছেন, 4টে ঘটনাকে 400টা ঘটনা বলে দেখানো হচ্ছে। আমি বলছি দেবাংশু, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একটা হচ্ছে যে হলফনামা, আর একটা হচ্ছে শোকজ করে হলফনামা, দুটো আকাশ পাতাল। তুমি যদি আইনি ভাবে দেখো, জয়ন্ত বেটার বলতে পারবে, এটা যদি হলফনামা দিতে বললো তো রাজ্যের মতটা বা ডিজিপির মতটা জানতে চাইছে, এটা শোকজ করে হলফনামা, এক জিনিস নয়। সেটা যখন তিনি উত্তর দেবেন তখন জানতে পারা যাবে। সুমন মেন যে জায়গাগুলো বলি, নিশ্চয়ই প্রশ্নের জন্য অনেকগুলো জায়গা গুলিয়ে গেছে, সেটা হচ্ছে নজরুলদা যে এতগুলো কথা বললেন, গাছে বেঁধে রাখতে বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন করতে দেবো না। নজরুলদা কি একবারও বললেন শুভেন্দু অধিকারী বিএলওদের থ্রেট দিয়েছিল অ্যারেস্ট করার, বিহারের মতো জেলে ঢোকাবো? একবারের জন্য নজরুলদা উচ্চারণ করেছেন? করেননি। 2 নম্বর বক্তব্য হচ্ছে, সুমনদা আমি নিজে ডাক পেয়েছিলাম এসআইআর এর শুনানিতে, এবং আমার ভাই বোন প্রত্যেকে ডাক পেয়েছিল। আমাদের নোটিশে না স্পষ্ট করে কারোর লেখা নেই ঠিক কারণটা কি, মানে একদম প্রপার কারণটা কি, আপনার এই জফলায় ভুল না রফলায় ভুল। কারণ ভট্টাচার্য একটাই হয়, এটা ব্যানার্জি চ্যাটার্জির মতো সমস্যা নেই। সমস্যাটা কি? অনেকে চারিয়া লেখেন, অনেকে চার্জি লেখেন। এবার মুশকিলের জায়গাটা হচ্ছে, আমি যখন ভেতরে গেলাম, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছি বাংলার মানুষের কি সমস্যা হয়েছে। সেখানে শুধু আমাদের থেকে মানে কিলোখানেক ডকুমেন্টই নেওয়া হলো, এবং আমি স্পষ্ট করে জানতে চাইলেও যে আমার ঠিক প্রবলেমটা কোন জায়গায়, মানে ডাকটা পেয়েছি কেন, কোনটা ভুল, বাবার নাম, আমার নাম, বয়স, ঠিকানা, তারা শুধু একটাই কথা বললেন, নামের ট্রান্সলেশন করতে গিয়ে মেশিন ভুল করছে। এবার আমার বক্তব্য হচ্ছে, সুমনদা, এই মেশিনের দায়ের জন্য, মেশিনের ভুলের জন্য যে মানুষগুলো মারা গেল লাইনে দাঁড়িয়ে, তাদের প্রাণটা জ্ঞানেশ কুমার ফেরাবেন নাকি নরেন্দ্র মোদী? শুধু প্রাণ কেন, আমি বলছি তোমার বা যে কোনো মানুষের সারাদিনের যে সময়টা, যে এনার্জিটা, যে যন্ত্রণাটা, সেটা তো ফেরানো যাবে না। কিন্তু আমি দেবাংশু একটা কথা বলো, তুমি যে ডকুমেন্টস গুলো দিলে তার জন্য তো কোনো রিসিটও দেওয়া হয়নি না। সুমন, রিসিটের ব্যাপারটা আবার হচ্ছে যে চাইছে তাকে দিচ্ছে, আচ্ছা, না চাইলে দিচ্ছে না। এবার রিসিটটাও কেমন, আমরা যে ধরুন আমাদের কাছে যে নোটিশটা এসছে, সেই নোটিশেরই একটা কপিতে অ্যাপিয়ার্ড বলে লিখে দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আগে দেওয়া হচ্ছিল না। অর্থাৎ আমি যে ডকুমেন্টগুলো দিলাম, যেটা নিয়ে মেন আমাদের প্রশ্ন ছিল, আমি যে ধরুন ভোটার কার্ড দিলাম, আধার কার্ড দিলাম, দিলাম, এই 3টে ডকুমেন্ট লিখে তো তারা আমাকে জানাবে যে হ্যাঁ তুমি এই 3টে দিয়েছো। কারণ আমি ওখান থেকে বেরিয়ে আসার পর কেউ যদি দলা করে কাগজটা ফেলে দেয়, আমি কি নিয়ে প্রমাণ করবো সুমন আমি কি কাগজ দিয়েছি? কারণ ভেতরে তো শুধু সরকারি অফিস। আর একটা লাইন সুমন আমি জাস্ট বলে শেষ করছি, সেটা দেখুন, প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শুরুতে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমরা এসআইআর চাই না, তার কারণ এনআরসির সঙ্গে আমাদের অভিজ্ঞতা ভালো না, যেটা আসামে আমরা প্রত্যেকে দেখেছি। কিন্তু এসআইআর প্রসেসটা যখন শুরু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার, সুমন আপনার মনে থাকবে, আপনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, আপনি যখন এবিপি আনন্দে মানুষকে বোঝাচ্ছিলেন যে কাদের চিন্তার কোনো কারণ নেই, যাদের নিজেদের নাম 2002-তে আছে, অথবা যাদের সন্তান সন্ততি প্রজেনি ম্যাপিং এ 2002-তে উঠে গেছে, এই মানে বাবা মা ঠাকুরদা ঠাকুমা, একদম যে 58 লাখ লোকের নাম বাদ গেল সুমন, তাহলে তারা বাকি কারা ছিল? মৃত, শিফটেড, এই ক্যাটাগরি মূলত, এবং আনম্যাপড। তো সুমনদা তাহলে 58 লাখ বাদ দিয়ে তার মানে বাকি যাদের নাম আছে তারা প্রত্যেকে ম্যাপড হয়ে গেছে, হয় বাবা মা ম্যাপড হয়ে গেছে বা সন্তান সন্ততি দাদু ঠাকুমা। তাহলে আমাদের এদেরকে যখন ডাকা হচ্ছে, তাহলে শুরুর যে প্রমিস ইলেকশন কমিশনের যে এইগুলো হলে আপনারা চিন্তার কারণ নেই, সেই প্রমিস কি ইলেকশন কমিশন রাখলো? ইন্টারেস্টিং পয়েন্ট। আমি নজরুলদার কাছে যাব, তার আগে একটা জায়গায় আমি অবশ্য আশ্বস্ত হলাম, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ডকুমেন্টস নিয়ে অন্তত রিসিট দেওয়া হচ্ছে। দেবাংশু বলছে চাইলে রিসিট দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়া হয়েছে, কারণ প্রথম পর্যায়ে যারা ডকুমেন্টস দিচ্ছেন তারা কিন্তু রিসিট পাননি। ইন্টারেস্টিংলি এখন তার মানে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন এটা ফলো করছে। নজরুলদার উত্তর। দেখুন,
আমি একটা পয়েন্ট বলতে চাইব যে আমাদের সংবিধানে 329 নম্বর ধারাতে পরিষ্কার বলা আছে যে নির্বাচন কমিশন যখন কোনো ইলেকশনের বা তালিকা তৈরির এসব কাজ শুরু করবেন সেটাতে কোনো কোর্ট স্থগিতাদেশ দিতে পারবে না। অতএব যেটা দেবাংশু বলতে চাইলেন, সুপ্রিম কোর্টের ক্ষমতা নাই সেটা করার, তাহলে সংবিধান বদল করতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত দেবাংশু যেটা বলতে চাইলেন যে এত লোকের হয়রানি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশন কমিশনের জন্য তো কিছু বটেই, কিন্তু এ রাজ্যে মানুষের সবথেকে বেশি হয়রানি হয়েছেন শাসক দলের নেতাদের এই এসআইআরে বাধা দেওয়ার জন্যে বিভিন্ন নেতাদের যে বক্তব্য, তার ফলে। অতএব এই হয়রানির দায় রাজ্যের শাসক দলের নেতাদের নিতে হবে। নজরুল্লাহ, আমি একটা কথা বলছি, মানে এই চিদবি মেরি পাটবি মেরি, হিন্দিতে একটা কথা আছে নজরুল্লাহ, আমি এটা বাংলা তর্জমাটা ঠিক জানি না, বাংলায় কি বলা হয় বাগধারায়। আমি বলছি শুরুতে যখন আমরা বারবারই হয়রানির কথা বলছিলাম যে শাসক দলের বাধা দেওয়ার জন্য, আচ্ছা আমার এলাকাতে কেউ বাধা দেয়নি নজরুল্লাহ, আমাকে কেন ডাকলো বলুন তো? কেউ ভাঙচুর করেনি নজরুল্লাহ, কেউ অবরোধ করেনি নজরুল্লাহ, কেন ডাকলো বলুন তো? আচ্ছা রবীন্দ্রনাথ বাবু, এক সেকেন্ড, আমি বলছি তৃণমূল কংগ্রেসের যে অফিসারকে লিখেছে তাকে জিজ্ঞেস করতে পারতো, সে তো শান্তিপূর্ণ আলোচনা করতে। তৃণমূল কংগ্রেসের অফিসারকে লিখেছে, শঙ্কু একটা ফ্যালাসি আছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিসার বললে তো হবে না। তিনি যখন নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করছেন, অবশ্যই মানে নির্বাচন কমিশনই বারবার নির্বাচন সঞ্চালক মহাশয়, এখানে আমার একটা বক্তব্য আছে। ওই ইলেকশন কমিশনে কমপ্লেইন করেছে। আমার একটা আমি বক্তব্য বলছি আছে। সুমনদা, রবীন্দ্রনাথ বাবু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভারদের এনে নাম্বার দিচ্ছে একা করে, প্লিজ প্লিজ। আচ্ছা, তাহলে আপনি যখন বলছেন যে তৃণমূলের লোক যদি ইলেকশন কমিশনের কাজ করেন তাহলে উনি নির্বাচন কমিশনের অফিসার, তাহলে বিজেপি শাসিত রাজ্য থেকে কোনো লোক এসে নির্বাচন কমিশনের কাজ করলে তিনি নির্বাচন কমিশনের অফিসার নয় তো? তাহলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে এই কারণেই গেছেন, কারণ ভুল লজিক দিলেন নজরুল্লাহ। কারণটা হচ্ছে বাইরে থেকে যে অফিসাররা আসছেন তারাই বাংলা নামের তর্জমার অর্থ বোঝেন না, যে কারণে আজকে আমার তো আরো একটা আমি বলছি যে এই যে এক সেকেন্ড দেখুন, আমি তো এখানে নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি থাকলে আমি তাকে জিজ্ঞেস করতাম যে এই যে তর্জমার ঘাড়ে পুরোটা চাপানো হচ্ছে, সঠিকভাবে চাপানো হচ্ছে, এই তর্জমাটা অবাঙালি অফিসাররা করেছে না এআই নিয়ন্ত্রিত সফটওয়্যার করেছে? আমার তো ধারণা দ্বিতীয়টা। একটা কথা বলতে চাইবো যে লাইনে দাঁড়াতে সাধারণ মানুষের আপত্তি ছিল না, সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে, বাবা মারা গেছেন সেই অবস্থায় তারা এসছে, পা ভাঙা নিয়ে তারা অটোতে বসে রয়েছেন আমরা দেখেছি। সমস্যাটা হয়েছে যখন এমএলএরা বা অন্য জনপ্রতিনিধিরা ওখানে এসে বলেছে সবার হেনস্থা হচ্ছে, আপনারা বাড়ি চলে যান। অর্থাৎ সাধারণ মানুষ এসআইআর এ ডাক পেয়েও তারা নাম তুলতে চেয়েছেন এবং তারা এসেছেন। আমার বক্তব্য হচ্ছে এই যে ভাঙচুর তাণ্ডব, এটা কিন্তু ইন্টেনশনাল, অর্থাৎ এই ভাঙচুর তাণ্ডবটা এড়িয়েও এসআইআর এর তালিকায় সাধারণ মানুষ এসেছেন এবং নাম তুলেছেন, মানুষ হিয়ারিং এ সাহায্য করতে চেয়েছেন। আমি বলছি সুমন, আপনি বললেন না এইটা এআই করেছেন, অফিসাররা করেছে, আমি আপনাকে বলছি সমস্যাটা কি। এআই ট্রান্সলেশন করার পর ফাইনাল ডিসিশনটা কিন্তু এইআরও বা এআরওদের নেওয়ার কথা ছিল। শেষ করুন প্লিজ, তুমি বললো এটার পরে ফাইনাল মতামতটা কিন্তু এইআরও বা এআরওদের দেওয়ার কথা, যেটা নিয়ে একটা সুপ্রিম কোর্টেও কথা হয়েছে, তারা ফাইনালি বলবেন। কিন্তু সিদ্ধান্ত কারা নিচ্ছিল? ওই যে ফল্ট গুলো এআই করলো তারপরে ওদের মাইক্রো অবজারভাররা গো হেড করছে, অথবা এইআরও যদি বলে না না ঠিক আছে এটা কোনো প্রবলেম নেই, সেখানেও মাইক্রো অবজারভার। আমি বলছি এই তর্কের অবকাশটাই হতো না যদি আজকে 8,500 যে তালিকাটা রাজ্য সরকার এখন দিল এবং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, তারপরে এলো, এটা শুরুতে পেলে। আমার বক্তব্য এটা শুরুতে পেলে, এটা হলে সমস্যা হতো না। আজকে সুপ্রিম কোর্ট একটা কথা, বাংলার অফিসার, বাঙালি অফিসার, কাউন্টার দিচ্ছি একটা লাইন। আজকে সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে, শুনেছেন তো, যে শেষ সিদ্ধান্ত এইআরও বা এআরওরা নেবেন,
মাইক্রো অবজারভার সেটাই নিতে নিয়ম, পারবেন না হ্যাঁ। মাইক্রো অবজারভারদের কিন্তু Micro observer সুপিরিয়র তো হচ্ছে নিচ্ছিল না। দাদা, এক সেকেন্ড স্যার, এই এটার argument-টা শুনতে বলুন। তখন কিন্তু Argument-এ আরে দাদা election বলতে দাও না commission তুমি মহা specifically মুশকিল তো Argument-এ আমি একটা specifically গোটা বলেছে। প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে এরকম করলে হ্যাঁ? আমি বলছি মানে যে শুনতে অফিসাররা চালাবেন না। এখানে আপনারা manipulate করবেন। যে অফিসাররা তৃণমূলের অফিসারদের মতো ওনাকে manipulate সুমনদা করবেন। ইভিএম না তোমরা বিজেপি মানে উনি চালাতে পারবেন আমি না। বলছি সুমনদা একটা আচ্ছা, কথা আচ্ছা, হ্যাঁ। আমি বলছি এই যে যাদের ধরুন মেন সুপিরিয়র তো এই আরোরা ছিলেন কিন্তু এই এই যারা মাইক্রো অবজারভাররা তারা শেষ সিদ্ধান্ত নিচ্ছিলেন বকলমে এটা নিয়েও আজকে প্রশ্ন তোলা হয়েছে Baseless allegation। আমি বলছি যদি আমাদের Election অফিসার commission থাকতো clearly না বলেছে। থাকতো, হ্যাঁ, আমি ultimate argument decision তো এই baseless আরোরা নিতে দেওয়া হয়নি। আমি আবারও বলছি আমার কাছে একটা আছে, যদি কেউ দেখে নিতে পারেন, সুপ্রিম কোর্ট নতুন কথা কিচ্ছু বলেনি, আইনেই বলেছে আইন অনুসারে এইআরও নয়, ইয়ারও সিদ্ধান্ত নেবে, Right, হ্যাঁ। আইনে পরিষ্কার বলা আছে। কিন্তু মাইক্রো অবজারভার তো ওটা নিতে দেওয়া হয়নি দাদা মাইক্রো অবজারভারই ওটা নিয়েছিল প্রবলেম তো ওখানে আজকে সুপ্রিম কোর্টে এই অবজারভারও আর্গুমেন্ট সিদ্ধান্ত আছে নিতে পারবেন না, মাইক্রো অবজারভার ছেড়ে দিন। আমি আর একটা কথা, একটা বাক্য বলতে চাই, এই যে সংশোধনের কাজে গিয়ে কিছু লোক মারা যাচ্ছে, আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা তা নিয়ে খুবই আপনাদের কাছে কোনো ভ্যালুই নেই তো সেসব প্রাণের দাম আপনারা নাই। কোনো ভ্যালুই নেই আপনারা নাই, আপনি নাই, আপনার মুখ্যমন্ত্রী নাই। 23 সালের পঞ্চায়েত নির্বাচন নোটবন্দির সময় যারা মারা গেছিল মুখ্যমন্ত্রী নাই। লোক মারা গেছিল, নোটবন্দির সময় যারা মারা গেছিল আপনাদের অসুবিধা হয়নি আজও অসুবিধা তখন হচ্ছে না তাদের দরদটা কিন্তু কোথায়? আমাদের যাবে, আমি দায়বদ্ধতা অনেক সম্পূর্ণ বেশি পরিবারের তাদের কথা উপর। বলবো। আমি দ্রুত একবার দেখাবো যে আজকে সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকার কি পেল, একদম পরিষ্কার। আগের প্রতিবেদনে দেখালাম নির্বাচন কমিশনের দিকে কোন কোন অবজারভেশন এবং কোন কোন অর্ডার এলো, এবার দেখাবো রাজ্যের যে দাবি বা শাসক দলের দাবি সেই দিকে কোন কোন অর্ডার এলো। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রায়। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার। গত বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত থেকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। এই প্রসঙ্গেই এদিন সুপ্রিম কোর্টে দীর্ঘ সওয়াল জবাব হয় প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি এন.ভি. আঞ্জারিয়ার বেঞ্চে। রাজ্য সরকার থেকে কতজন কর্মী ও অফিসার নির্বাচন কমিশন পেয়েছে, মূলত এই নিয়েই দুপক্ষ যুক্তি পাল্টা যুক্তি দিতে থাকে। নির্বাচন কমিশনের তরফে অভিযোগ জানানো হয় তারা অফিসার চেয়ে রাজ্য সরকারকে বারবার চিঠি লিখেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতা পায়নি। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি বলেন, ৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ৮০,০০০ বিএলও দিয়েছি, ৮,০০০-এর বেশি ইআরও দেওয়া হয়েছিল, যারা সবাই গ্রুপ বি অফিসার ছিলেন। মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান দাবি করেন নির্বাচন কমিশনকে আরও ৮৫০০ জন কর্মীকে দিয়েছে রাজ্য সরকার। শনিবার মেল করে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার ৮৫০৫ জন গ্রুপ বি অফিসারকে নিয়োগ করছে। পাল্টা কমিশনের তরফে দাবি করা হয় অফিসারদের তালিকা দেওয়া হলেও নাম জানানো হয়নি। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ৪ ফেব্রুয়ারি আমাদের সামনে যখন এই প্রসঙ্গে বলা হয়েছিল তখনই এটা করা উচিত ছিল, শুধু নাম দিলেই হবে না, তাদের ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে রিপোর্ট করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই ৮৫০৫ জন আধিকারিককে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কিন্তু এসআইআর প্রক্রিয়ার বাকি দিনগুলিতে মাইক্রো অবজারভারের কি ভূমিকা থাকবে? প্রধান বিচারপতি এদিন নির্বাচন কমিশনের কাছে জানতে চান মাইক্রো অবজারভারের পদ কেন তৈরি করা হয়েছে। উত্তরে কমিশনের তরফে জানানো হয় ইআরও এবং এইআরওদের সাহায্য করার জন্য। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান আর্জি জানান, দয়া করে জাতীয় নির্বাচন কমিশনের ম্যানুয়াল দেখুন, সেখানে মাইক্রো অবজারভারদের কি ভূমিকা উল্লেখ রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, এখানে নির্বাচন পরিচালনার কথা বলা আছে, এসআইআর এর কথা বলা নেই, এখানে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এরপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় চূড়ান্ত সিদ্ধান্ত ইআরওরাই নিতে পারবেন, তবে নির্বাচন কমিশন চাইলে ইআরও এবং এইআরও পরিবর্তন করতে পারবে। এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রথম থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে, আজকে সুপ্রিম কোর্ট সেইটাই বলছেন। যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। হুমকি, হুঁশিয়ারি, চাপ, এ রাজ্য ভিন রাজ্য, এসবের মধ্যে মূল প্রশ্ন একটাই, ত্রুটিমুক্ত ভোটার তালিকা কি শেষ অবধি তৈরি হবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, সুপ্রিম কোর্টের আজকের অর্ডারে কিন্তু মাইক্রো অবজারভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা আবার বলছি মান্যতা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে আনা মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করছে, এটা বেআইনি। আজ সুপ্রিম কোর্ট অর্ডারে বলে দিল যে মাইক্রো অবজারভার নন, সমস্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। কিন্তু আবার বলছি যে এটাই তো যে বিধিবদ্ধ নিয়ম, তাতে তো এই দিকেই নির্দেশটা ছিল। অবশ্য আমার পরের বক্তা বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পাণ্ডা। আমি শঙ্কুর কাছে এর পাশাপাশি এটাও জানতে চাইব যে গত সপ্তাহের শোতে এই পোডিয়ামে দাঁড়িয়ে শঙ্কু বলেছিল যে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে বিরাট কিছু ঘটবে। তো আজকের রায়টা তো অন্তত বিস্ফোরণ নয়। আর কাল সুপ্রিম কোর্টে ইডি রেডের মামলাটা আছে, আর 10 তারিখ আসতে এমনিতে আর কয়েক ঘন্টা বাকি আছে। সুতরাং শঙ্কু মহারাজের আজকের ভবিষ্যৎবাণীটা শুনবো আমি। প্রথমেই আমি বলতে চাই, সুমনদা, কেউ বলছেন হয়রানি হয়রানি হয়রানি, আর মানুষ বলছে বাংলার নয়রানি নয়রানি নয়রানি। রানী অনেক দিন রাজত্ব করেছেন, এবার আপনি পাত্তারি করছেন। আমায় মার্জনা করবেন সুমনদা, 3 মিনিট সময়, তার মধ্যে আপনি 2 মিনিট ইন্টারফেয়ার করবেন, তাই আমি টুক করে 15টা ইম্পর্টেন্ট পয়েন্ট বাংলার মানুষকে মনে করা। লক্ষ্য কি, কবিতা লেখা আমি বন্ধ করেছি, কারণ কবিতায় সবাই অস্বীকার করতে চান, আমি তো স্বীকার করতে চাই। তাই খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই, কবিতা লিখেই বিপদ ঘটিয়েছেন। কারণ আমি কবিতা, উনি কবে থেকে কবি হচ্ছেন হয়তো কোনোদিন নিরলস সাহিত্য চর্চার জন্য পুরস্কার পেতে পারেন, তাই তার জন্য আগাম শুভেচ্ছা রইল। আমি আমার বিষয় বলি, বা কবিতাই হয়তো আগামী দিনে উনি প্রফেসর হিসেবে বাঁচবেন। আমি বিষয়ে চলে আসি। সুমনদা, আজকের যে ফলাফল কোর্টে বেরিয়েছে, সেটার আগে আমি 4-5টা পয়েন্ট আপনাকে দ্রুততার সাথে মনে করাবো। প্রথম, আপনি মনে করুন শুরু হয়েছিল হুমকি দিয়ে 21শে জুলাইয়ের মঞ্চ, আমি একটা নামও কাটতে দেবো না বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর চলে আসবো যে তাণ্ডব, বিডিও অফিস ভাঙচুর, ফারাক্কা, বাদুড়িয়া, বাসন্তী, চাকুলিয়া, একের পর এক জায়গায় ঝামেলা, এমএলএ গ্রেপ্তার, এমএলএ এখনো পর্যন্ত গ্রেপ্তার হননি, এমএলএ গিয়ে বিডিও অফিস ভাঙচুর করে দিলেন। 3 নম্বর, সরাসরি মামলা, একের পর এক মামলা, 1, 2, 3, 4, 5, প্রত্যেকটা মামলার একটাই উদ্দেশ্য, এসআইআরটা বন্ধ করে দাও, এসআইআরটা পরে করো, এসআইআরটা পিছিয়ে দাও, এসআইআর ছাড়া নির্বাচন করো। এরপর হলো অসহযোগিতা। আপনি দেখেছেন আজকে অর্ডার এসেছে, লোক না দেওয়া, সাপোর্ট না দেওয়া। অসহযোগিতার লেভেল কি? ইলেকশন কমিশনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, টাকা না দেওয়া, রুম চেঞ্জ করতে দেওয়া, এতটা পর্যন্ত ঠিক ছিল। এরপরে ভয়ঙ্কর অবস্থা তৈরি করলেন, অফিসের সামনে সব দিয়ে যখন হলো না, তখন নামিয়ে দিলেন টিম, সরাসরি মঞ্চ বেঁধে ঘেরাও করে হুমকি, ইলেকশন কমিশনকে টার্গেট, দুর্নীতি মামলার হুমকি সরাসরি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে। ইলেকশন কমিশনারকে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর আওতায় আনতে হলো শুধুমাত্র এসআইআরটা স্টপ করবার জন্য। কষ্ট করছেন উনি, এতটা যে কষ্ট করেছেন লোকজন দিয়ে এমনটা নয়, নিজেও করেছেন। অফিসিয়াল প্রফেশনাল মিটিং, সরকারি মিটিং, মুখ্যমন্ত্রী বললেন একটা নামও যদি বাদ যায়, বিডিও, এসডিও, ভাই ডিএম, তোমাদের সবকে আমি দেখবো। প্রকাশ্যে হুমকি, এতটা পর্যন্ত থেমে গেল। হুমকি বলছো, আর বিএলওরা, বিহারের বিএলওদের মতো জেলে যেতে হবে, শুভেন্দু অধিকারীর হুমকিটা বলবে না? আপনারা যেভাবে দেখেন, আমি আপনাকে আগের দিন বলেছিলাম না, আজকেও বললেন এয়ারপোর্টে দাঁড়িয়ে, এই তো একটু আগে মুখপাত্র বলেছেন, শুনুন না। আমি আপনাকে কি বলেছিলাম সেদিন? বলেছিলাম দুরাত্মার ছলের অভাব হবে না। দুরাত্মা, এরা যেভাবে দেখে, খারাপ দৃষ্টি। শুভেন্দু অধিকারী সহযোগিতা করেছেন, যে শুভেন্দু অধিকারী সুয়াত্তা, ওনার হুমকিটা সুয়াত্তার হুমকি, আর বাকিদেরটা দুরাত্মা। হুমকি নয় তো, সতর্কবাণী। শুভেন্দু অধিকারী ভালোবাসেন এখানকার লোকেদের, বলেছেন তৃণমূলের কথা শুনবেন না। থ্রেটটাকে একটু সতর্কবাণী বললে নরম লাগে। স্যার আমার লাইনটা শুনে নিন। শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে থ্রেট না দিয়ে বলেছেন যে ওদের কথা শুনে পা দেবেন, আর তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে জেলে চলে গেছিলেন, চলে যাবেন। অন্যান্য বাকিরা কথা শুনে চলে গেছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েছেন, একের পর এক অফিসার ওনার কথা শুনেছেন, বিপদে পড়ে গেছেন। তোমার ব্যক্তিগতভাবে কোন শব্দটা পছন্দ, হুমকি না সতর্কবাণী? সতর্কবাণী শুভেন্দু অধিকারীর জন্য। থ্যাংক ইউ। আমি তো যেটা সতর্কবাণী বলবো। এর পরেরটা শুনুন, এতটা পর্যন্ত আজকে এই আরোদের যেটা দিলেন, হ্যাঁ, ওটাও হুমকি না? আগে এইমাত্র এয়ারপোর্টে দাঁড়িয়ে যেটা বললেন সতর্কবাণী। কেন? কারণ কালকে একজন এআরওর বিরুদ্ধে যদি এফআইআর, দুটোরই ইংরেজি হয় থ্রেট। সুমনদা, একজনের বিরুদ্ধে যদি এফআইআর হয়, উনি যদি গ্রেপ্তার হন, ওনার পরিবার এফেক্টেড হবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া যাবে না। ওনার কথা শুনে আজকে অপরাধ করবেন, কালকে যদি উনি ওনার পরিবার এফেক্টেড হবে, ওনাকে ফোনে সুইচে পাবেন, সুইচ অফ করে থাকবেন। সেই জন্য আমি বলবো যে বিহারে বিএলওরা সব জেলে আছেন, আপনারা বুঝে নিন। আর 4 দিন পর ওনার হাত থেকে পুলিশ চলে যাবে, ওনাকে রিপোর্ট প্রকাশ করতে হবে ওনার অফিসারকে, যেটা নাকি ইন্টারনাল তদন্ত চলছে 2 জন ইয়ারের বিরুদ্ধে। ওদের এগেইনস্টে এফআইআর হবে, যদি ব্যবস্থা হয় কে দায়িত্ব নেবে? উনি দায়িত্ব নেবেন। স্যার শুনুন না, আচ্ছা তোমার কথাটা কি বলবো, সতর্কবাণী না হুমকি? স্যার অনেকটা সময় নিয়ে যেটা বললে, আগে
আমি বলছি এই এখন যেটা বললে এটাকে কি বলবো, আমি হুমকি না সতর্কবাণী? করজোড়ে অনুরোধ করব যে তৃণমূলের কথা শুনে এমন কোন পদক্ষেপ নেবেন না যেটা আইন বিরুদ্ধ, যার জন্য ভবিষ্যতে আপনাকে আপনার পরিবারকে এফেক্টেড হতে হয়। তৃণমূল ভোট নিয়ে চলে যাবে, আপনি বিপদে পড়ে যাবেন। আইনের বাইরে কেন যাবেন? বিএলআররা যাচ্ছেন না বলে তো ওনারা আরো চাপ বেড়ে গেছে, ব্লাড প্রেসার। এরপর শুনুন কি হলো। এরপর জেনারেল সেক্রেটারি নিজে নেমে পড়লেন, তিনি সরাসরি বললেন গাছে বেঁধে রাখুন, এতটা পর্যন্ত হলে ঠিক ছিল। এরপর তিনি চলে গেলেন সোজা ডেপুটেশন দিতে, সেখানেও অ্যাপ্রোচ ছিল হুমকি চুমকি দিয়ে যাতে এসআইআরটা থামানো যায়। পরে ফিরে এসে বুঝলেন যে ওইতে চাল গলবে না, তখন সরাসরি নামালেন নেত্রীকে। নেত্রী যাবেন বলে ঘোষণা করে হুমকি দিলেন, তাতেও কাজ হলো না। এবার নেত্রী নিজে দল বল 15-16 নিয়ে ওখানে চলে গেলেন যাতে কোনো রকম থামানো যায়, তাতেও হলো না। অবশেষে লেটেস্ট নাটক, নিজে গেলেন সরাসরি যদি কোর্টে অ্যাপিয়ার করে ব্যাপারটার কিছু পরিবর্তন করা যায়, এসআইআরটা থামানো যায়, সেটাও থামানো গেল না সুমনদা। তাই আমি সরাসরি অভিযোগ করছি যে আজকে দ্বিতীয় দিন কিন্তু মাননীয় তথাকথিত উকিলবাবু, অ্যাকচুয়াল উকিলবাবু কিনা আমার ঘোরতর সন্দেহ আছে, উনি কিন্তু আজকে আর অ্যাপিয়ার করেননি। কারণ আগের দিনই বুঝেছেন যে আজকে চাপ হতে পারে। আগের দিন যা করে এসছেন সেই চাপের নমুনা হিসেবে আজকে আদালত স্পষ্টভাবে সূত্রটা স্পষ্ট করে দিয়েছে। কি সূত্র? একটাই সূত্র, যতই করো লম্ফজম্প, যতই করো ইস্যু, এফআইআরটা বদল হবে না। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস শিশু, তাই স্পষ্ট করে ওদের বলেছে যে লাফালাফি করো, যাই করো। যেটা পেলাম না সেটা হচ্ছে নিজের কানে শুনলাম এবং নিজের চোখে দেখলাম যে মাননীয় প্রধান বিচারপতি বলছেন যে মুখ্যমন্ত্রীর সওয়াল করাটা সংবিধানের প্রতি আস্থার প্রতিফলন এবং এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, বিষয়টা রাজনীতির রং লাগাতে দেবেন না। কিন্তু নিজের মুখে বললেন, শিশু কিছু বলেননি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, এই মাননীয় আমাদের প্রধান বিচারপতি তিনি যেটা বলেছেন, আমি ল অ্যাবাইডিং সিটিজেন, ল এর স্টুডেন্ট, আমি তার প্রতি পূর্ণ সম্মান রেখে শুধু একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আপনার কাছে এইটার উত্তরে, যে একজন রাজনৈতিক নেত্রী তিনি নিজে ইন্ডিভিজুয়ালি এখানকার একজন অধিবাসী হিসেবে মামলা লড়তে গেছেন, বারবার বলেছেন। তাহলে আমার আপনার কাছে প্রশ্ন যে আপনি মুখ্যমন্ত্রীর প্যাডে মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে কেন একের পর এক চিঠি ইলেকশন কমিশনে লিখেছেন? কেন? আমি দেবাংশুর কাছে যাবো, কিন্তু তুমি প্রশ্ন দিয়ে শেষ করবে কেন? আমি তো ভেবেছিলাম শঙ্কু তুমি উত্তর দিয়ে শেষ করবে যে 10 তারিখ তো আর কয়েক ঘন্টা বাকি, এর মধ্যে কি হবে? আগের দিন আপনি আমাকে ক্যালেন্ডার দেখার কথা বলেছিলেন, আমি আজকে বলছি আপনি ঘড়ি দেখুন, সেকেন্ডে যান, সময় সেকেন্ডে গোনা হচ্ছে এখন। আচ্ছা, কালকে আবার দেখা হবে শঙ্কুর সঙ্গে। ইস্যু শিশু নিয়ে একটা ছড়া বলতে আমি বলছি যে দেখো, লাইন দিয়ে মরছে দেখো ইভ কিং বা অ্যাডাম, লাইন দিয়ে মরছে দেখো ইভ কিং বা অ্যাডাম, স্যার তো ফিরে চলে যাবেন, থেকে যাবেন ম্যাডাম। তো আমি বলছি শঙ্কুদারা যেন এটাও মাথায় রাখেন, এটা সতর্কবাণী না হুমকি? আপনি সব কবিতাতে হুমকি দেখবেন না, তাহলে সব জিনিস আপনাকে স্বীকার করতে হবে না, এগুলো অস্বীকার করার কম্পিটিশন। আমি আর মিনিট 15 এটা চললেই ভুলে যাব যে এটা কবিতা যে এটা কবি গানের লড়াই হচ্ছে না রাজনৈতিক আলোচনা হচ্ছে। কিন্তু রিস্ক নিচ্ছে। তার মধ্যে প্রথম কথা কবিতা লিখেছে, সেই কবিতাকে কমব্যাট করলে বিপদ হয়ে যাবে। কথা হচ্ছে তারা বলে উপরে 10 মিনিট একটু চুপ করো, মানুষ বিরক্ত হয়ে গেল। মানুষ কাকে বিরক্ত? আমার তো টিআরপি এই যে হয় শঙ্কুদার পলিসি অসাধারণ। আমি বলছি অতিথিরা টিআরপি নিয়ে ভাবেন, কাউকে ভাবতে হবে না। আমরা তো জানি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্ররা আমাদের দলের টিআরপি বাড়াতে আসি, শঙ্কুদা নিজের টিআরপি বাড়াতে এসেছে, ভালো ব্যাপার। আমি বলছি সুমনদা পরের বক্তব্য, সেটা হচ্ছে এই গোটা প্রসেসটা নিয়ে না আজকে জয়মাল্য বাগচি, জাস্টিস বাগচি, তিনি যখন আজকে বক্তব্য রাখছিলেন এই মানে এর সময়, তখন তিনি একটা কথা বলেছেন, নোটিসেস আর ফর ম্যাপড পিপল, tools that you have applied appears to be they are eliminating natural differences, surnames of various forms. There is a common practice of Kumar being middle name in Bengal households. If there is omission of Kumar, notices is being given. এটা কিন্তু একজন বিচারপতি ওই আলোচনার মধ্যে দাঁড়িয়ে বলছেন, কারণ তিনি যেহেতু বাংলার থেকে, তিনি বাংলা ভাষাগুলোর ব্যাপার আরো সহজভাবে বাকিদের তুলনায় বুঝতে পেরেছেন যে এই যে প্রবলেমটা হচ্ছে এটা আপনাদের সিস্টেমে মেশিনে থাকা প্রবলেমের ফসল। কোথাও কিন্তু বলেননি আপনি 8000 লোক দেননি, সেই কারণেই প্রবলেমটা। আমাদের বক্তব্য আপনি যে মেশিনকে ইন্ট্রোডিউস করলেন, এটা বিহারে তো করেননি দাদা। 7-8টা বাচ্চা বিহারে নেই, 7-8টা বাচ্চা বিহারে নেই, আপনি বলুন না। সুমন ভাই, এতগুলো ঘটনার পর আমি শুধু একটাই অভিযোগ করছি, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত অফিসার
এবং পশ্চিমবাংলার কিছু কিছু নির্দিষ্ট অফিসারকে এরা রিক্রুট আরে করে বিজেপির অফিসার appoint জ্ঞানেশ কুমারের করেছে, কথা বলো। যাতে সরাসরি জ্ঞানেশ এই ধরনের কুমার কি- chaos জ্ঞানেশ election কুমার কি- process-এর মধ্যে জেনারেট করা যায়। জ্ঞানেশ কুমার কি মানুষের আমার শঙ্কুর অভিযোগ মানতে কোনো অসুবিধে ছিল না যদি আমি দেখতাম যে স্পেসিফিক্যালি একটার পর একটা যেখানে মনে হয়েছে যে হিউম্যান এরার ইনভলভ সেখানে নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে। কোথায় সেই ব্যবস্থা? আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী একমত হবেন, কোথাও সেই ব্যবস্থা নেই, বরঞ্চ অস্বাভাবিক ডেটা এসছে, ধাপে ধাপে সেই ডেটা দক্ষিণ 24 পরগনায় শুধরে নেওয়া হয়েছে, কিন্তু সেই ডেটা কারা আপলোড করলো, কি ব্যবস্থা তাদের বিরুদ্ধে, এর কোনো উত্তর নেই। এই নৈশব্দ এবং এই নীরবতার জন্য কিন্তু নির্বাচন কমিশনকেই দায়ী করতে হবে, রাজ্য সরকারের কর্মচারীদের নয়। তার কারণ কাগজে কলমে ভুলটা ঠিক হলো, সংশোধিত হলো, ঠিকটা রয়ে গেল, কিন্তু কারা করলো সেটা উজ্জ্বল হয়ে গেল। যাই হোক, এখান থেকে আমার পরের প্রতিবেদন, এই যে টানাপোড়েনটা যেটা স্টুডিওতে দেখছেন সপ্তাহের পর সপ্তাহ ধরে একেবারে সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক স্তরে এই টানাপোড়েন কিন্তু চলছে। আমি কলতানের কাছে আসার আগে দ্রুত একবার এই টানাপোড়েনের ইতিহাসটা একবার মনে করিয়ে দেবো। দেখুন, ড্রামাবাজি, ফুল নাটক, উনি একটাও সত্য কথা বলেন না। মতপার্থক্য, বিতর্ক, সংঘাত হয়ে সরাসরি আক্রমণ। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর শুরুর পর থেকে কার্যত এই খাতেই বয়েছে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের টানাপোড়েন। শেষ পর্যন্ত যা পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে, নির্বাচন কমিশনের সদর দপ্তরে। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट में भी हो सकता है ना, कमीशन तो है, रिकॉर्ड तो हो जाएगा। এসআইআর আবহে গত কয়েক মাসে কার্যত ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সব বিষয়ে দুপক্ষের সংঘাত চরমে উঠেছে, যার শুরুটা হয়েছিল এসআইআর প্রক্রিয়া আরম্ভ হওয়ার পরই। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার দুজন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এফআইআর দায়ের তো দূর, উল্টে অফিসারদের পাশে দাঁড়ান খোদ মুখ্যমন্ত্রী। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? পাল্টা তৎকালীন মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন, তবে সেই এফআইআর এখনো দায়ের হয়নি। সম্প্রতি এ নিয়ে ফের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে কমিশন। বলা হয়েছে এটা নির্বাচন কমিশনের দেওয়া বিধিবদ্ধ নির্দেশের লঙ্ঘন। গোটা এসআইআর পর্বে মুখ্য নির্বাচন কমিশনারকে মোট 6টি চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো বিএলও মৃত্যু, কখনো ইচ্ছে করে নাম বাদ দেওয়া, কখনো শুনানির নামে হয়রানি বা কখনো মাইক্রো অবজারভারদের নিয়ে অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারকে একের পর এক চিঠি দেন তিনি। এমনকি চিঠিতে এসআইআর প্রক্রিয়া স্থগিত করে দেওয়ার আর্জিও জানান মুখ্যমন্ত্রী, যদিও তাঁর দাবি 6টি চিঠির একটিরও উত্তর তিনি পাননি। এই প্রক্রিয়াটা নিয়ে এত বাকবিতণ্ডা বিতর্ক হতোই না যদি প্রক্রিয়াটা এর আগে 2002-এ যখন মানে রিভিশন হয়েছে তখন তো আমরা এরকম শুনিনি। এটা এত বাকবিতণ্ডা, তার কারণ হচ্ছে এই ভোটার লিস্টটা একটা রাজনৈতিক বিষয়ে পরিণত করে দেওয়া হয়েছে। চিঠি চাপাটির পর্ব শেষে গত 2রা ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি চাপাটির আক্রমণ সংঘাত নেমে আসে একেবারে সামনাসামনি। মাঝপথে বৈঠক থেকে বেরিয়ে এসে নজিরবিহীন আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। जानबूझ इतना खराब बिहेव हम लोगों के साथ किया है, जस्टिस तो नहीं मिला, लेकिन आप इनजस्टिस कर रहा है और झूठा बात कह रहे हैं। He's a great liar. All a lie, garbage of lies. অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয় তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করছেন। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। ভারতের ইতিহাসে প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী নিজের করা মামলায় সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেন। পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে পদে পদে অসহযোগিতার অভিযোগ করেছে নির্বাচন কমিশন। একেবারে সহযোগিতা করব না, প্রতিটি ব্যাপারে আমি দেরিতে জবাব দেব, হয় জবাব দেব না, মিটিংয়ে লোক পাঠাবো না, যদি নাম চায় নাম দেব না, এটাকে একটা ধর্মে দাঁড় করে দিয়েছে, একটা রীতিতে দাঁড় করে দিয়েছে। একদিকে মানুষের ভোটে জেতা সরকার, অন্যদিকে সাংবিধানিক ক্ষমতায় বলিয়ান সংস্থা। তাদের সংঘাত কি আদৌ কাম্য? কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, যেহেতু আমার পরের বক্তা সিপিএম নেতা কলতান দাশগুপ্ত, আমার প্রশ্ন একটাই থাকবে, কে ঠিক বলছেন, সুজন চক্রবর্তী না মানিক সরকার? একদিকে সুজন চক্রবর্তী বলছেন যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করছেন,
আর পাশাপাশি মানিক সরকার বলছেন কোট অ্যান্ড কোট শ্রীমতী ব্যানার্জি দেরি করে হলেও কার্যকরী উদ্যোগ নিয়েছেন, ভালো করেছেন, তাকে আমি খাটো করে দেখতে পাচ্ছি না। মানে সেন্ট্রাল কমিটির সদস্য ঠিক বলছেন নাকি প্রাক্তন পলিট ব্যুরো সদস্য ঠিক বলছেন? আমি উত্তরে যাওয়ার আগে কে কি বলেছেন এই গত 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে দেখাবো। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু তার মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির? এগুলো সব RSS ওয়ালারা ঠিক করে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে কথা বলেছেন, তিনি নিজেতে এমনিতে অ্যাডভোকেটই। হ্যাঁ, ঠিক আছে, তিনি মুখ্যমন্ত্রী এবং অ্যাডভোকেট দুটোই, কিন্তু তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন আমি মুখ্যমন্ত্রী হিসেবে আসেনি, আমি অ্যাডভোকেট হিসেবে এসেছি। প্রচারে মুখ্যমন্ত্রীর কথাই সেখানে এসছে, ভালোই তো। তিনি গেছেন, মূল সমস্যাগুলো 6-7টা পয়েন্টে তিনি তুলে ধরেছেন। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরও আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন। দুজনে একসঙ্গে ঠিক তো হতে পারেন না, কিন্তু কে ঠিক? কলতান কি মনে করছে? আজকের আলোচনার ঠিক ভুলের প্রশ্ন তো প্রথম ঠিক হতে হবেন মোস্তারি বানুকে। আজকে যিনি ওখানে কোর্টে হাজির হলেন, প্রথম পশ্চিমবাংলার মূল পিটিশনার, প্রথম পিটিশনার যিনি ওই মামলাটা করলেন, আজকের আলোচনায় তার চর্চাটা একটু বেশি হলে ভালো হতো। এই কথা মানিক সরকার বলেছেন, সুজন চক্রবর্তী বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন, সে তো সবই ঠিক আছে, কিন্তু এই যে পিটিশনটাই কার্যত মানে দখলের বাইরে চলে যাওয়ার যে প্রক্রিয়া তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেইটা যে হয়নি সেটা অন্তত বাংলার মানুষের জন্য ভালো। যে হয়রানিটা পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের ভগবানগোলার একজন প্রান্তিক সংখ্যালঘু পরিবার, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সেই পরিবারের মহিলা যে হয়রানির বিরুদ্ধে মামলাটা করেছিলেন, সব্যসাচীরা যে মামলায় গেছিলেন, ইদানিং একটু বেশি চর্চা এসে সেই মামলাটা নিয়েই তো এখন কথা হচ্ছিল যে হয়রানি তো ব্যাপক মানুষের হয়েছে। আপনি যে পরিযায়ী শ্রমিক এখানে ফর্ম ফিল আপ করে চলে গিয়েছেন, তাকে আবার নোটিশ পাঠিয়ে চলে আসা, আইটি সেক্টরে যিনি একটু ভালো চাকরি করেন তিনি আসতে পারবেন, পরিযায়ী শ্রমিকের আসাটা তো খুব কঠিন। কলতান শুধু তাই নয়, আসতে হবে কিনা এটা নিয়ে 3বার মত বদল হয়েছে। প্রথমে হয়েছে মা বাবা করলে হবে, তারপরে হয়েছে হবে না, শেষে আবার বলা হয়েছে হবে। 3বার বিভিন্ন সংবাদপত্রে, এমনকি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও যারা বলেছিলেন 2002-এ যদি আপনার নাম থাকে তাহলে আর কোনো চিন্তাই আপনাকে করতে হবে না, কিন্তু চিন্তার জায়গা তৈরি হলো। আরও সমস্যা হলো, লজিক্যাল ডিসক্রিপিয়েন্সিটা এত ইললজিক্যাল হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে যে ফর্মটা পেয়েছি তাতে লেখা আছে আমার সাথে আমার বয়সের গ্যাপ 50 বছর, মানে একদম প্রিন্টেড, কিন্তু আসলে সেটা অর্থ নয়, সেটা 39, কিন্তু আমাকে প্রিন্টেডটা ওই 50 বছরের বয়সের গ্যাপটা নিয়ে আসতে হয়েছে, এবং আমার বাবা কবে বাবা হবেন ইত্যাদি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে তথ্য ইত্যাদি দিতে হয়েছে। এইটা তাদের করার অধিকার আছে কিনা এটা আমি বলতে পারছি। এই হয়রানির উল্টো দিকে একটা কথা আছে যেটা এখানে বলতেই হবে, যে এই হয়রানির বিষয়টা আন্ডারমাইন হয়ে যায়। এর আগেও একদিন আলোচনা হয়েছিল, যখন হয়রানির পাল্টা গুন্ডামি হয়ে যায়, মানুষ হয়রান হচ্ছেন, কিন্তু হয়রান হওয়া মানুষ কখনো বিডিওকে আঙুল তুলে তার অফিস ভাঙচুর করে, এমএলএকে দিয়ে ভেতরে দাঙ্গা হাঙ্গামা করে এই জিনিস করতে চান না বলে আমার অন্তত ধারণা। মানুষ তার হয়রানির কথা বলবেন, যন্ত্রণার কথা বলবেন, কিন্তু ভাঙচুরটা তারা করতে চান না। কিন্তু ভাঙচুরটা যখন হচ্ছে তখন আসলে মুড়ি মিছরি একদর হয়ে গিয়ে কেন্দ্রের যারা প্রতিনিধি তাদের হাতে আমি বাড়তি অস্ত্র তুলে দিচ্ছি কিনা এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে লড়াইটা শুরু হয়েছিল, একটা নাম বাদ যাবে না, বনাম 1.5 কোটি নাম বাদ যাবে। লড়াইটা শুরু হয় এতক্ষণ EROদের কথা হচ্ছিল, আর একটু নিচু স্তরের সরকারি কর্মচারীদের যদি আপনি মনে করেন, বিএলওরা তো কার্যত স্যান্ডউইচের মধ্যে পড়ছেন। একদম বিএলও পাড়ার লোক, পাড়ায় তৃণমূলের নেতা কি বলছেন, কি নাম বাদ যাবে নাকি? আরে বাবা, তাহলে তো একটা ব্যবস্থা নিতে হবে, পাড়াতেই তো থাকেন আপনি। এইটা যেমন একটা পদ্ধতি, আবার উল্টো দিকে আমার রাজ্যের বিরোধী দলনেতা হুমকি দিচ্ছেন যে ওইখানে 50, এখানে কি সংখ্যাটা বাড়বে? তাহলে ওই ভদ্রলোক ভদ্রমহিলা যিনি চাকরি করতে এসছেন, তথাকথিত ছাপোষা মধ্যবিত্ত, EROর মতো অত বড় হাই র্যাঙ্কের অফিসার না, তারা কোথায় গিয়ে পড়বেন, কোন বিপদে পড়বেন, এইটা আমাদের দীর্ঘ আলোচনার মধ্যে এসছে। মতুয়াদের হয়রানি, এটা তো বিজেপির হিসেবের মধ্যে ছিল না, বরঞ্চ প্রথম ধাপের পর বিজেপি যে একটা বিরাট ভালো জায়গায় ছিল বলে দাবি করছিল, অতটা ভালো জায়গায় পড়তে পারলো না, কারণ মতুয়াদের নিয়ে একটু সমস্যা ইত্যাদি তৈরি হয়ে গেল। সেটা কি সলিউশন দাঁড়িয়েছে জানি না। ফলে এই যে দ্বিতীয় ধাপটা যেটা চালু হলো, মানে কেজি দরে ঢেউয়ের মতো, আমি আপনাকে লিস্ট করে দেখাতে পারি, 3 মিনিটের সংখ্যাটা অনেক পেরিয়ে চলে যাবে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, 2 24 পরগনার বিস্তীর্ণ অংশে 1000 যদি বুথে ভোটার হন, 500, 550, 600 পর্যন্ত তার নোটিশ এসছে। তার কোনো নোটিশ কি আসার প্রয়োজন ছিল না? হয়তো ছিল, কোনোটা তো না এলেও হতো হয়তো,
কিন্তু এই যে কিলো দরে নোটিশ এসছে এবং তার উল্টো দিকে সরকারের পক্ষ থেকে সঠিক সময় লোক দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকেও তার অফিসাররা কোথাও কোথাও অসহযোগিতা ইত্যাদি করেছেন, তার ফলে সাধারণ মানুষ পড়ে গেছেন বিপদে। এখনও ভবানীপুরে পোস্টার রয়েছে, বড় বড় হোর্ডিং, তৃণমূলের নেত্রীর ছবি দিয়ে লেখা রয়েছে ইয়েস স্যার। ওইটার মানেটা আমি বুঝিনি, ওটা ইয়েস না নো এক্স্যাক্টলি কি বলতে চাইছেন মানেটা আমি বুঝতে পারিনি। কিন্তু আবার উল্টো দিকে যে বিষয়টা রয়েছে যে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন কোর্টে, মোস্তারি বানুর মামলা হোক কি অন্য যে কারুর মামলা হোক, তিনি তার কথা বলেছেন। কিন্তু আচ্ছা, ওয়াকফ নিয়ে যখন সংখ্যালঘুদের মধ্যে ব্যাপক গণ্ডগোল ছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে নয় দিল্লি যেতে হবে। যখন এনআরসি ইত্যাদি নিয়ে গণ্ডগোল তৈরি হলো তখন বলেন আপনারা নয় আমি করব আন্দোলন, আপনাদের করার দরকার নেই। যখন রেগার নিয়ে সমস্যা তৈরি হলো, রেগার টাকা আসবে কি আসবে না, যখন আবাস যোজনার ঘটনা ঘটলো, যখন অভয়ার ঘটনা ঘটলো, আচ্ছা তখন কি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, এত মানুষের অভিভাবক মুখ্যমন্ত্রী, তিনি কি কোর্টে যেতে পারতেন কি পারতেন না? এই প্রশ্নের জবাবটা আজকে আমাদের চাই। কারণ কেরালাতে, কারণ তামিলনাড়ুতে অল পার্টি মিটিং হয়েছে যে এসআইআর নিয়ে আমাদের মনোভাব কি, বিধানসভায় প্রস্তাব হয়েছে, আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে যে আমাদের মনোভাব কি। আমাদের রাজ্যে কি একটা অল পার্টি মিটিং হতে পারতো না? আমাদের রাজ্যে কি বিধানসভায় এই আলোচনা হতে পারতো না? নাহলে কি প্রতি বছর রাজ্য বাজেটে ধর্ম আর জাত আর কে বেশি ধার্মিক, কে কোন ধর্মের মানুষ, এই বিতর্ক দেখে কাটিয়ে দেবো আর কতদিন? সুমন্ত, প্রথম কথা হচ্ছে যে পোস্টারটার কথা বলছি ইয়েস স্যার নো স্যার, পোস্টারটা একটু ভালোভাবে যদি কলতানটা দেখতে পেতো, ইয়েস স্যার লেখা আছে, নো এসআইআর লেখা আছে, লাস্টের এসআইআরটা তিনটেই ক্যাপিটালে লেখা। আরে উপরে ইয়েস স্যারটাও ক্যাপিটালে লেখা আছে একদম। দাদা দু নম্বর বক্তব্য হচ্ছে আপনি যে মেন প্রশ্নটা ক্যাপিটালে লেখা আছে একবারে 73 নম্বর ওয়ার্ডে, আপনি যে মেন প্রশ্নটা দিয়ে কলতানদার কাছে গেলেন, সুজন বাবু সঠিক বলছেন না মানিক বাবু, ওটার উত্তর পাওয়া গেল না। তার একটা সঠিক কারণ হচ্ছে যে যারা প্রকৃত অর্থে বিজেপির বিরুদ্ধে লড়ছে তাদের প্রত্যেকের কণ্ঠই মানিক সরকার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়। দাদা তোমার সময় বলিনি, বিজেপির সময় তোমার সময় বলিনি, তৃণমূলের সাথে বিজেপির সেটিংটাই ছিল। আমি বলছি অর্জুন সিং যে কথাটা ওই সময় অর্জুন সিং তো তোমাদেরই নেতা ছিলেন বাবা, যে ত্রিপুরাতে মানিক সরকার বিজেপি শাসকেও বিজেপির বিরুদ্ধে লড়ছে, তৃণমূলের অফিসে খোলার জন্য পশ্চিমবাংলা থেকে এয়ারপোর্ট তার ফ্লাইটে করে লোক যেতে হচ্ছে, তৃণমূলের অফিস করার লোক নেই ভাই, এখান থেকে যেতে হচ্ছে। তুমিও পারবে না বলতে, প্রেডিকশন করে দিলাম, তুমিও পারবে না বলতে, এটা আমি নিলাম, আমি বলছি কিন্তু পার্টি অফিস খোলা লোক নেই ভাই ত্রিপুরায়। সেটা হচ্ছে যে যেখানে মানিক সরকার লড়ছেন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গে বামেরা বিজেপিকে হেল্প করছে, হুমায়ুন কবির থেকে শুরু করে আইএসএফ কে বলে নিয়ে। আমি বলছি দেবাংশু, কি করে কলতানরা বলবে যে সংশোধনের দরকার নেই? নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়ে সুজন চক্রবর্তীরা এসআইআর ঘোষণার আগে থেকে বলছেন প্রত্যেক বিধানসভা 10% হচ্ছে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, তো তার সংশোধন প্রয়োজন নেই, এটা কলতানরা তালিকা দিয়েছো, তার একটা কারণ আছে। এই যে 10% হিসাবটা করেছে, এই 10% হিসাবটা হচ্ছে সেই হিসাবের গড়, মৃত মানুষের হিসেব যেটা করে পিছু 100, যাদবপুরে আমি বলছি সুমন দা পিছু 100 কথা বলছে না, আমি বলছি কলতানদা নিজের বুথে 100 লোকের তালিকা দিই। আর চ্যালেঞ্জ করছি, হ্যাঁ চ্যালেঞ্জ করছি, আরে ভাই চ্যালেঞ্জ কি করে আমি চ্যালেঞ্জ করছি 100 মানুষ তালিকা দিই। আমার বিজেপি আমার বক্তব্য সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস কত অভিযোগ করেছে, এরা বলেছিল আমরা একটা ভোটও কাটতে দেবো না, আমি এখনই দেখছি 58 লক্ষ কাটা গেছে, সেইটাতে এরা কটা নিয়ে অভিযোগ করেছে। আমি বলছি যে 21 লক্ষ সম্ভবত তার মধ্যে মৃত ভোটার, তাদেরও তুমি বলছো তৃণমূল ফিরিয়ে আনবে? তৃণমূল তো চেয়েছিল, কেউ মারা যায়নি। শুধু যে বলেছে তাদের কথাই বলেছি, বাকি 58 লাখ নিয়ে কিন্তু আমি এইখান থেকে দ্রুত, যেহেতু মুর্শিদাবাদের সেই একেবারে প্রান্তিক পরিবার থেকে মোস্তারি বানু, যে যখন মামলাটা হয়েছে তখন দেখিয়েছি, আজকে তিনি কি বলছেন তাও দেখাবো, দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের মামলায় সোমবার সুপ্রিম কোর্টে কখনো রাজ্য সরকার স্বস্তি পেয়েছে, কখনো নির্বাচন কমিশনের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, যে যার মতো বুক ঠুকছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে, সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে।
ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরে থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না, অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। সোমবার সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন এসআইআর মামলার আবেদনকারী মোস্তারি বানু। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার নাম কেটে দেওয়া হয়। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন তিনি। আমাকে হিয়ারিং এ ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের 15 বছরের কম, এটা আমাকে দিয়ে আমার এটের নোটিশ পাঠিয়েছিল, ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়ে। গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন, যখন আপনার এসআইয়ের কাজটা 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। আজকে যখন এই প্রসিডিংস চলছিল সুপ্রিম কোর্টে, আপনি কেন অনলাইনে কেন অ্যাপিয়ার হলেন না? সেদিন অ্যাপিয়ার হলেন না কেন? বুঝে গিয়েছেন নাকি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা ধাক্কা আসতে চলেছে, এখন আপনি পালিয়ে গেছেন? সব মিলিয়ে এসআইআর ঘিরে বাকযুদ্ধের শেষ নেই। সত্যজিৎ বৈদ্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমরা এ রাজ্যের সাধারণ ভোটাররা কি চাই, প্রথম দিন থেকে আমি বলেছি একটা ত্রুটিহীন সুষ্ঠু ভোটার তালিকা চাই, পিরিয়ড। আর সেই তালিকা তৈরি করতে যেন সাধারণ মানুষকে অকারণে হেনস্থা হতে না হয়। আর আজ সুপ্রিম কোর্ট এই দুটো লক্ষ্যেই ঠিক কী নির্দেশ দিল? লজিক্যাল ডিসক্রিপেন্সির কার্যত লজিক্যাল সলিউশন বের করার অর্ডার দিল। প্রথমত, সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল এমন অফিসারদের এই কাজে নিয়োগ করতে হবে যারা বাংলা জানেন এবং বাঙালিদের নাম এবং পদবি নিয়ে যাদের স্পষ্ট ধারণা আছে। আজ 8,505 জন অফিসার রাজ্য দিল। আবার বলছি, লজিক্যাল সলিউশন। দ্বিতীয়ত, স্কুটিনির সময়সীমা 7 দিন বাড়ানো হলো, আশা করা যায় আরও নির্ভুলভাবে যাচাই করা হবে। এবং তৃতীয়ত, রাজ্যকে বলা হলো নির্বাচন কমিশনের সঙ্গে সহায়তা করতে হবে। ফলে এবার অবশেষে এই শেষ পর্বে এসে অন্তত একটা মোটামুটি গ্রহণযোগ্য চূড়ান্ত ভোটার তালিকা কি আমরা আশা করতে পারি? আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ দা কি বলে? সুমনদা, যার 9 হয় না তার 90ও হয় না। ফলে যে রাজ্যে প্রথম থেকেই বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি না করার ধনুর্পণ করেছে, সে রাজ্যে বিশুদ্ধ ভোটার তালিকা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে রাজ্যে ভুতুড়ে ভোটার, অবৈধ ভোটার, 2 বা ততোধিক নাম থাকা ভোটার এবং স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারদের নিয়ে ভোট হয়, সেখানে তাদেরকে বাদ দিয়ে একটা বিশুদ্ধ ভোটার তালিকা হবে, এটা আপনি আমাকে বিশ্বাস করাবেন? এবং একই সাথে বলতে চাই, সুপ্রিম কোর্টে এই মামলাটাও আজকে শুনানিটাই শেষ শুনানি নয়। এরপরে ফাইনাল যখন ভোটার তালিকা প্রকাশ পাবে, রাজ্য জুড়ে কি পরিস্থিতি তৈরি হয় আমার আশঙ্কা। এবং তাকে কেন্দ্র করে, চূড়ান্ত ভোটার তালিকাকে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক মানুষের সমস্যা যে আসবে না তা নিশ্চয়তা নেই। এবং বিপুল সংখ্যক মানুষকে নিয়ে আবার নতুন একপোস্ত রাজনীতি হবে, একপোস্ত আইনি লড়াই হবে। ফলে সুপ্রিম কোর্টে রায় বা তরজা আগামী দিনেও চলতে থাকবে। এই পরিস্থিতি হলো কেন? তার কারণটা হলো পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতিতে ফলস ভোট দেওয়াটা একটা কালচার। বাম আমলে বামেরা দিয়েছে, তৃণমূল আমলেও তৃণমূল একইভাবে এই অবৈধ ভোটারদেরকে রেখে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 7 থেকে 8% মতন, তাদেরকে দিয়ে ভোট করায়। এই মৃত ভোটাররা দ্বিজেনবাবু তারা ভোট দিয়ে যান এবং এই ভোটারদেরকে রক্ষা করার জন্য ভীষণভাবে তৎপর থাকে শাসক যে যখন থাকেন। আমি শুধু তৃণমূলকে একা দায়ী করছি না। ফলে এই কালচারটা আমরা ব্রেক করতে পারিনি। সেখান থেকেই কিন্তু এসআইআর করতে দেব না, এই যে ধনুর্পণ, এই ধনুর্পণের পেছনে রাজনীতির অঙ্ক আছে। এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি জীবিত থাকতে এসআইআর করতে দিব না। আবার শুভেন্দু অধিকারী শুধু ওদেরকে বাদ নয়, তার সাথে সাথে তার হিন্দুত্বের রাজনীতির জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে বাদ দিতেই হবে 1 কোটির গল্পটা শুনিয়েছিলেন। এবং একই সাথে আপনাকে বলি, ডে 1 থেকে যদি আপনি লক্ষ্য করেন, রাজ্য সরকার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন যে এই কর্মচারীরা তো আমার কর্মচারী, তোমরা আজকেও আমার, ভোটের পরেও আমার। ফলে এই কর্মচারীদেরকে কিন্তু এই কর্মচারীদের একটা বড় অংশ
তারা কিন্তু নির্বাচন কমিশনের আদেশ নির্দেশ মানেনি, যেমন সরকারও মানেনি। একটার পর এক আদেশ মমতা বন্দ্যোপাধ্যায় ডিফাই করেছে, যেমন করে একাধিক অফিসারকে শাস্তি দেওয়ার প্রশ্নে হোক, তো ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার প্রশ্নে হোক, বা অফিসার নিয়োগ করার প্রশ্নে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফাই করেছে। উল্টো দিকে ইলেকশন কমিশনও কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তার দল সম্পর্কে সংশয় তৈরি হয়েছে। যখন ইলেকশন কমিশন ড্রাফট রিপোর্টের দিকে যাচ্ছে তখন দেখছে ৬,৮০০ বুথে একজনও মৃত নাম নেই। বুঝতে পেরেছে যে সেই বুথগুলো দখল নিয়েছে, নিয়ে তাদের মতন করে ফর্ম ফিল আপ হয়েছে। একটার পর একটা ইয়ারও তারা তাদের মর্জি মতন কাজ করেছে। 11 জন মানে একজন ইয়ারও 11 জন অ্যাসিস্ট্যান্ট ইয়ারওকে নিয়োগ করেছেন। অ্যাসিস্ট্যান্ট ইয়ারও 11 জন নিজের মর্জি মতো নিয়োগ করেছেন, ইলেকশন কমিশনের কোনো রকম তোয়াক্কা না করে বা তাদের পারমিশন না নিয়ে, এবং 1 লক্ষর উপর শুনানি তিনি করিয়ে নিয়েছেন তার মতন করে। এরকম অসংখ্য ইলেকশন কমিশনের নর্মস নির্দেশগুলোকে কিন্তু অমান্য করা হয়েছে। ফলে যেটা হয়েছে, রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন একে অপরের সম্পর্ক হয়েছে সাপ এবং নেউলের মতন, অর্থাৎ ডিস্ট্রাস্ট। গণতন্ত্র চলে আস্থার উপরে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, রাজ্য সরকার একটা নির্বাচিত সরকার, আবার ইলেকশন কমিশনের সংবিধানের চূড়ান্ত ক্ষমতার অধিকারী, তারা পরস্পরের প্রতি আস্থা রাখবে, বিশ্বাস রাখবে, সহযোগিতায় হাত বাড়াবে। তার মধ্য দিয়েই তো একটা নির্ভুল ভোটার তালিকা হওয়ার সম্ভাবনা ছিল। এখানে না রাজ্য সরকার না রাজনৈতিক দল কারাও কিন্তু কোনো দলই কিন্তু আস্থা রাখেনি এই প্রক্রিয়ার উপরে। আবার ইলেকশন কমিশন মানে তাদের যে সন্দেহ হয়েছে, সন্দেহের পরে একের পর এক তারা আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, যেগুলো অধিকাংশ বুমেরাং হয়েছে। যেমন আমি থেকে বলি যে কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো, যারা দর্শক তারা জানেন, বা মাইক্রো অবজারভাররা আমার বক্তব্য শুনছেন জানেন না। মাইক্রো অবজারভারকে কোনো ফাইনাল অথরিটি দেওয়া হয়নি। মাইক্রো অবজারভারের 2টো রোল ছিল। একটা হলো যে যখন শুনানি হয়ে গেল, যখন ডকুমেন্ট আপগ্রেডেশন হলো, তখন দেখা ডকুমেন্টগুলো প্রপার কিনা, যদি প্রপার থাকে তাহলে সেটা রোল অবজারভারকে পাঠিয়ে দিত। আর যদি কোনো খামতি থাকে, মানে কোনো যদি ডকুমেন্টের মধ্যে খামতি থাকে, তাহলে ইআরওকে পাঠিয়ে দিত। কোনো ফাইনাল ডিসিশন মাইক্রো অবজারভার নেওয়ার কোনো সুযোগ কিন্তু ছিল না। এবং আমি আপনাকে একই সাথে বলতে আজকে মাইক্রো অবজারভারের বিষয়টা আসলো কেন, তার কারণটা হলো যে পরিষ্কার বুঝতে পারছিল যে রাজ্য সরকারের ইআরও এআরওর উপরে এত নিয়ন্ত্রণ, পলিটিক্যাল নিয়ন্ত্রণ, যে সেই নিয়ন্ত্রণটাকে যদি মিনিমাম লেভেলে নজরদারিতে আনতে হয় তাহলে মাইক্রো অবজারভারকে নিয়োগ করতে হবে। আবার এই মাইক্রো অবজারভারকে নিয়োগ বা রোল অবজারভার নিয়োগ করার ফলে একতরফাভাবে ডকুমেন্টেশন করে নাম অন্তর্ভুক্ত করা যায়নি, যেমন আবার এআই ব্যবহার করতে হয়েছে সন্দেহবশতে, এবং এআই কার্যত ফেল করেছে। ফলে তার ফলে যেটা হয়েছে, সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে। কিন্তু আমি বলছি এই সাধারণ মানুষের দুর্ভোগটাও কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যের হলেও সত্যি সেটা নিয়ে রাজনীতি করা হয়েছে। দুর্ভাগ্যটাকে ব্যবহার করা হয়েছে পলিটিক্যাল কারণে খেপিয়ে দেওয়ার জন্য, জয়ী হওয়ার জন্য, যাতে করে বোঝানো যায় যে ইলেকশন কমিশন হলো বিজেপির দালাল। আমি প্রশ্ন রাখতে চাই, ইলেকশন কমিশনের সাংবিধানিক অবস্থান, যে ন্যূনতম মর্যাদা সম্মান তোমরা আজকে শাসক হয়ে দিচ্ছ না, কিন্তু সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন যখন তিনি বিরোধী আসনে ছিলেন। সুমন্ত, প্রথম কথা হচ্ছে আমি 4টে পয়েন্টে বলবো, সবার কাছে অনুরোধ কেউ প্লিজ মাঝখানে বলবেন না, গুলিয়ে যায় সব ব্যাপার। সেটা হচ্ছে মাইক্রো অবজারভার নিয়ে যেটা বিশ্বনাথদা বললেন, সেটা হচ্ছে পলিটিক্যাল অথরিটি আর ওদের উপর ইত্যাদি ইত্যাদি, সেই কারণে নাকি এদেরকে বসানো হয়েছে। আমি একটা সিম্পল কোশ্চেন করতে চাই সুমনদা, নির্বাচন কমিশন তার 2002-এর তালিকাকে মান্যতা দেয় কি দেয় না? প্রত্যেকে আমরা জানি দেয়, এবং দেয় বলেই 2002-এর তালিকায় নাম থাকা প্রত্যেকটা মানুষ অ্যালাউড হয়েছে, তাদের সন্তান সন্ততিরা অ্যালাউড হয়েছে। এবার আমার কথা হচ্ছে এই নাম ম্যাপিং হয়ে যাওয়ার পর যে ব্যক্তিরা থাকেন সেটাই হচ্ছে আমরা যারা পরবর্তীকালে লিস্টে ডাক পেয়েছি। 2 নম্বর বক্তব্য, সেটা হচ্ছে ভুতুরে ভোটার, মৃত ভোট দিয়েই পশ্চিমবঙ্গ জেতা হয়, এর জন্য এত অসুবিধা। বিশ্বনাথদা বললেন, আমি বলছি মানে ভোটারের পার্সেন্টেজ অনুযায়ী পশ্চিমবঙ্গ হচ্ছে সবচেয়ে কম নাম্বার যাওয়া একটা রাজ্য। প্রথমের যে 58 লাখের লিস্ট বেরিয়েছিল সেই তালিকা অনুযায়ী ড্রাফট লিস্টে। তাহলে দাদা এক সেকেন্ড, আমি বলছি তাহলে পশ্চিমবঙ্গ ছাড়া যে এতগুলো রাজ্যে এত এত লক্ষ লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেল, যেমন ধরুন বিজেপি 25 বছর গুজরাটে ক্ষমতায় আছে, তাহলে কি তার বসে বিজেপি এতদিন ক্ষমতায় জিতেছে? 3 নম্বর প্রশ্ন সুমন, আমি এটা বলতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ যদি সত্যি শুরু থেকে সহযোগিতা না করে থাকে,
তাহলে সবকটা রাজ্যের মধ্যে এনুমারেশন ফ্রম বিলি থেকে শুরু করে সবকটা কাজে পশ্চিমবঙ্গ কেন সবার আগে প্রথম স্থান দখল করেছিল এবং বিশ্বনাথ দ্বারা এসে এখানে প্রশংসা আমায় দিতে হবে। সেটা হলো ইলেকশন, মানে সেদিনও সুপ্রিম কোর্টের চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার 2024-এর নির্বাচনী তালিকার ভিত্তিতে নির্বাচন হোক হুজুর, এবং 2024-এর তালিকা মানে কি, তার মানে আমি এসআইআর চাই না, এবং আমি আমার যতটুকু মনে পড়ে, যদি আমি ভুল না হই, তাহলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে হলফনামা জারি করা হয়েছিল সেখানেও 2024 সালের রোলের উপর ভিত্তি করে নির্বাচন চাওয়া হয়েছিল। তাহলে এসআইআর এর এগেইনস্টে কে ছিল? তৃণমূল কংগ্রেস। তারা সহযোগিতা করেছিলাম তো, তারা বিরোধিতা করেছে। আমরা ছিলাম, আমরা জানতাম যে মানুষের হয়রানি হবে, তাই আমরা বিরুদ্ধে ছিলাম। শোনা গেছে সুমন, আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। এই এত বিতর্কের মাঝখানে আমি তো মুখ্যমন্ত্রীকে খুবই মানি, ওনার প্রত্যেকটা উনি মন দিয়ে কি বলেছেন, লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার মূলত অভিযোগ যে এই যারা বাইরের স্টেট থেকে মাইক্রো অবজারভার এসেছে তারা বিজেপি স্টেট থেকে এসেছে, এটা হচ্ছে ওনার অবজেকশন। এটা থেকে স্পষ্ট হয় তার মানে এখানে যারা কাজ করছিলেন তারা তৃণমূল কংগ্রেসের রিপ্রেজেন্টেটিভ, তাদেরকে নিয়ে বেশ ভোটের লড়াই আর শুধু ভোট ঘোষণার পর এই প্রচারের লড়াইতে কিন্তু আটকে রইল না। ঠিক যে লড়াইটা আপনারা স্টুডিওতে দেখছেন, একটু খেয়াল করে দেখবেন যে এসআইআর শুরুর আগে থেকে কার্যত ভোটের লড়াই কিন্তু শুরু হয়ে গেল। উপরন্তু প্রায় 1.5 কোটি লোক শুনানিতে ডাক পেয়েছে। আবার বলছি, এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ নাগাদ প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা 2 মার্চের কাছাকাছি। কিন্তু আমার পরবর্তী বক্তা রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন থাকবে যে সব মিলিয়ে এই ইভিএমে এসআইআরের যা প্রভাব, এসআইআরের রাজনৈতিক প্রচারের প্রভাব ঠিক কতটা পড়বে আগামী ভোটে? রবীন্দ্রনাথদার কি মনে হয়? দেখুন, আমাদের গণতন্ত্রে ইসিআইয়ের ভূমিকাটা হচ্ছে, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাটা হচ্ছে রেফারির মতো। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির করবার সময়ে একটা ন্যারেটিভ করেছেন যে রাজনীতিতে পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে যে বিজেপির চক্রে বা চক্রান্তে পড়ে গেছে ইসিআই, মানে যার রেফারি হওয়ার কথা তিনি প্লেয়ার হয়ে গেছেন। আজকে কিন্তু রেফারির উপরের রেফারি অর্থাৎ সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সংশয় বা সেই ন্যারেটিভটাকে কিছুটা হলেও মানে প্রামাণ্যতা দিয়েছেন, মানে সেটাকে স্বীকার করে নিয়েছে। ঠিক, কিন্তু রেফারি কেন বলছেন? উনি তো কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি। হ্যাঁ, কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কিন্তু দায়িত্ব হচ্ছে নিরপেক্ষভাবে থাকা, একদম, এবং সেটাই রেফারির ভূমিকাও সবসময় নিরপেক্ষ থাকবে। সেই ভূমিকার থেকে তিনি প্লেয়ার হয়ে গেলে তো মুশকিল। দেখুন, ইআরওদের হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ পরিষ্কার করে বলে দেওয়া হলো কোনোভাবে মাইক্রো অবজারভাররা তারা কিছু করতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না। বলা হলো বাংলা ভাষা জানা মাইক্রো অবজারভারদের দরকার, মানে ইআরওদের দরকার বা ওই ইলেকশন অফিসারদের দরকার, যারা নামের এই ছোটোখাটো ভুলগুলো মিলিয়ে দিতে পারবে। সময়সীমাতে যে তাড়াহুড়ো হচ্ছে সেটা তারা মেনে নিলেন, বাড়ানো হলো 7 দিন, আরও বাড়ানো হলো। এবং এই যে অবাঙালি যারা আছে তাদের বাদ দিয়ে রাজ্যের অফিসারদের নেওয়ার কথা বলা হলো। আজকে 8,505 জন অফিসারদের নিয়োগের কথা রাজ্য জানালো। আচ্ছা, এটাও ঘটনা, আপনি ভেবে দেখুন, একবারও কি ইলেকশন কমিশন বলেছিল যে 8,505 জন আমার গ্রুপ বি অফিসার লাগবে? গ্রুপ বি অফিসার তারা আজকে বলছেন 300 জন লাগার কথা, আমাকে 80 জন দিয়েছে। তো আপনারা পরিষ্কার করে প্রথম দিনই বলে দিলেন না কেন? আর যদি বলে থাকেন যখন পেলেন না কোর্টকে বললেন না কেন? দেখুন, হয়রানি সবাই বলছেন হাঙ্গামা হাঙ্গামা, নিশ্চয়ই দে আর ব্যাড পিপল। আমি এখনো বলছি যে লোকগুলো হাঙ্গামা করেছে ব্যাড পিপল, তারা আইনের পথেই চলা উচিত ছিল। একটার পর একটা আপনার বলছি, রসিদ দিল না, রসিদ না দিয়ে তারপরে দুবার করে, একবার নয় দুবার আবার হিয়ারিংয়ে ডাকছে। সে বুঝতে পারছে না আমি হিয়ারিংয়ে কি নিয়ে যাবো, এবার কি ডকুমেন্ট নিয়ে যাব। প্রতিদিন অ্যাপ চেঞ্জ হচ্ছে, বিএলওরা পাগল হয়ে যাচ্ছে, এই অ্যাপে হচ্ছে সে জায়গা থেকে নতুন একটা অ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে। নামের ছোটোখাটো ভুলে
বারবার এটা আমরা উঠেছে যে এআই হিয়ারিংয়ে পাঠিয়ে দিচ্ছে। তারপরে 5 জনের বেশি কোথার থেকে জানলো? আরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভা ছিলেন, অষ্টম গর্ভের সন্তান ছিলেন শ্রীকৃষ্ণ। বিজেপি মনে করছে যে 5 জনের বেশি সন্তান হলে তারা সেটা হচ্ছে সাংঘাতিকভাবে তারা বাইরের মানে অন্য কোনো কারুকার্য হয়ে গেছে। আপনি দেখুন, তারপর ডোমিসাইল সার্টিফিকেট 7 দিন আগে, শুনানির 7 দিন আগে জানানো হলো যে শেষ লগ্নে এসে জানানো হলো ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্টেড হবে এভিডেন্স হিসেবে। জানানো হলো মাধ্যমিকে সবাই পাস করতে পারে না। আচ্ছা, মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিতে হবে, অ্যাডমিট কার্ড, সেটা তাদের প্রত্যেকের বাড়িতে অ্যাডমিট কার্ড, অনেকের বাড়িতে অ্যাডমিট কার্ড আছে, পাস না করলে সে তার নামটা তুলতে পারবে না। এত কিছুর পর যে নাম তুললো, তাকে আবার তাদের 32 বাদুরিয়াতে কি হলো, একটা বুথে 31 জনের নাম বাদ গেল। তাহলে ভাবুন, আপনি আমাকে ওই জায়গায় প্লেস করুন, আমার ছেলের নামটা বাদ গেছে, আমি কি করব? কি করব? এত কিছু করার পরে নামটা বাদ গেছে, আমি চেঁচাতে যাব। সেইখানে নেতৃত্বের দোষ, তাকে বসিয়ে দেওয়া উচিত ছিল যে শোনো, এখানে আমরা অবরোধ করি, যতক্ষণ ইয়ারও না আসছেন, প্রতিশ্রুতি না দিচ্ছেন যে এদের নাম থাকবে, ততক্ষণ করেনি। নেতৃত্বের দোষ, পুলিশের দোষ, প্রশাসন ছুটে সেটা করেনি। বিডিও অফিস বা বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, খুব অন্যায় কাজ হয়েছে, ভীষণভাবে আইনি পথে চলা উচিত ছিল। কিন্তু মানুষও অসহায়, কারণ বারবার তাদের মনে হচ্ছে, আমারও মনে হচ্ছে আমার নাম ভোটার তালিকায় না উঠলে, কেন্দ্রে গিয়ে শুনেছি হিয়ারিংয়ের জায়গায় বলছে এর ভোটার তালিকায় নাম না থাকলে এরপরে আর পাসপোর্টে নাম হবে না। তো এই যদি সব জায়গায় তারা বলছে, তো তাদের কি সব অসহায়তাটা দোষ? হাঙ্গামাটা করালো যে ইলেকশন কমিশন কেন এই দায়িত্বগুলো আগের থেকে নিল না? কেন তারা যখন পারলো না তখন তারা কোর্টে গেল না? এবং আজকে যখন তারা কোর্টে গিয়ে বলছে যে 300 জনের জায়গায় 80 জন দিয়েছে, সেটা অনেক আগে জানাতে পারত। আজকে যে হিয়ারিং, দেখুন, আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা বলি, পার্টির একটা মানে সংজ্ঞাই বলি, রাজনৈতিক দলের সংজ্ঞা হচ্ছে সে ক্ষমতা দখলের চেষ্টা করবে। ক্ষমতা দখলের জন্য আমি ধরে নিয়েছি তৃণমূল দল আইনি পথে সম্পূর্ণ অসহযোগিতা করেছে। তো দায়টা কার ছিল? ইলেকশন কমিশনের? না দায়টা তৃণমূল দলের, না বিজেপির, না আমার? ইলেকশন কমিশনের দায়। তারা করতে বসেছে এসআইআর, সেখানে আর কারোর দায় হতে পারে না। দায়ী তো করবো আমি ইলেকশন কমিশনকেই। এবং ইলেকশন কমিশন না পেরে তখন চুপ করে বসে থাকছে, নানা রকম অছিলা তৈরি করছে এবং মানুষ হয়রান হচ্ছে। নিশ্চিতভাবে আজকে যে ডিজিপিকে বলা হয়েছে যে হলফনামা দিতে হবে, রাজ্যের পক্ষে অপমানজনক। ডিজিপির অনেক আগেই উচিত ছিল এই প্রশাসনের তরফ থেকে নিশ্চিতভাবে আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা। কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা রক্ষা ভবিষ্যতেও হবে, কিন্তু এইটাও দেখতে হবে যে যাতে এই হয়রান হয়েছে যে মানুষগুলো, তাদের ফর্ম 7 নাম করে বাদ না দিয়ে দেওয়া হবে। সুমনদা, বিষয় হচ্ছে যে আজকে তো যে ব্যারাকপুর হোক বা এখানে রবীন্দ্রনাথ বাবুরাই 6-4 মারছেন প্লেয়ার। এবার ব্যারাকপুরে আসবো, আমার রবীন্দ্রনাথ বাবুর কাছে প্রশ্ন বলে দেই, আজকে কোর্টে কিন্তু ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি বলে দিয়েছে যে ইয়ারোদের কাজ কি, মাইক্রো অবজারভারের কাজ কি, তারপরেই অর্ডার এসছে। 1, 2, কোর্ট যদি মনে করতো যে মাইক্রো অবজারভার রিক্রুটমেন্ট প্রসেসটাই ইলিগাল, তাহলে আজকে বলে দিত যে ভাই মাইক্রো অবজারভার তুমি তুলে দাও। শুনুন না স্যার, আপনার প্রচুর রাগ হয়েছে, শুনুন না, এই রাগ হওয়া স্বাভাবিক, মানুষের অসুবিধা হচ্ছে। শুনুন না, এত অসুবিধার কথা বললেন, একবারও রবীন্দ্রনাথ ভালো প্লেয়ার, একবারও বললেন না যে এই হয়রানির পেছনে বিশেষ সংস্থা যাদের পয়সা দিয়ে তৃণমূল নিয়ে এসছে তারা সুচতুর কৌশল আছে। মাইক্রো অবজারভার নিয়োগ আমি চ্যানেলে বসে বলে গেছি, মাইক্রো অবজারভার নিয়োগ বেআইনি নয়, কিন্তু মাইক্রো অবজারভারের হাতে অসীম ক্ষমতা দিয়ে দেওয়া ইয়ারোর জায়গায় এটা বেআইনি। দেখুন, অনেকগুলো বিষয় আছে, আমায় এক্ষুনি আসতে হবে। আমি আবার বলছি যে শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাচ্ছি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে 28 তারিখ, এই মাসের 28 তারিখ নাগাদ, এবং সেক্ষেত্রে ভোট ঘোষণা হতেই পারে 2রা মার্চ। আই রিপিট,
দোসরা মার্চ এই রকম একটা সম্ভাবনা, কিন্তু সম্ভাবনা তো প্রতিদিন চেঞ্জ হয়, পরিস্থিতি চেঞ্জ হয়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 28 তারিখ যে মানুষগুলোর নাম বাদ যাবে ফাইনালি, ধরুন সে যোগ্য, সে জানে, সে সেই মুহূর্তে 3 দিনের মধ্যে কি করবে ভোট দেওয়ার জন্য বিধানসভায়, এটা আপনি আমার বলুন। কিন্তু তুমি যদি মডেল হিসেবে দেখো, আমি জাস্টিফাই করছি না, অবশ্যই তাদের অপশনগুলো অনেক ছোট হয়ে যায়। বিহারে তো এক্স্যাক্টলি তাই করা হয়েছিল, এই কারণেই তো আমরা বলছি বিজেপি রাজ্যে ইউপিতে বিজেপির মন্ত্রী বলছে বারাণসীতে 9000 ফলস ভোটার, ডুপ্লিকেট ভোটার আছে, তো বাদ যাচ্ছে কোথায়? সেখানে এখানে এসআইআর হয়ে গেল, আর এখানে সব ঠিক আছে, কিন্তু শঙ্কু যেটা বলছে না সেটা হচ্ছে ইউপি বা অন্যান্য, ধরুন ইউপিতে যোগী আদিত্যনাথের মন্ত্রীরা ডবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে ইসি নিয়ে এবং তাদের নাম বাদ দেওয়া নিয়ে একের পর এক যে ভাষায় সমালোচনা করছে, আমি বলছি দেবাংশুরা হার খেয়ে যাবে, তৃণমূল হার খেয়ে যাবে। এক মিনিট, রবীন্দ্রনাথ দাস সব কথা মেনে নিয়েও বলছি, খবরে যা দেখেছি সাধারণ মানুষ হিসেবে, প্রতিবেশীকে বাবা দেখানো হয়েছে, শ্বশুরকে বাবা দেখানো হয়েছে, শতাধিক সন্তানের বাবা একজন, এগুলোও তো একেবারে অস্বীকার করা যায় না। এটাকেও তো অস্বীকার করা যায় না। আমি আবার বলছি, আমার পরের বিষয় যেতেই হবে। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কিছু প্রশ্ন আমরা দিয়ে দিই, কত শতাংশ মানুষ কি বলছেন। মাইক্রো অবজারভাররা নন, ইআরওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। জয় হলো তৃণমূলের জয় হলো এমনটা মনে করছেন 91% মানুষ। 8% মানুষ তা মনে করছেন না, বলতে চাননি 1% মানুষ। পরের প্রশ্ন ছিল যে এসআইআর হবে, এসআইআর প্রক্রিয়ায় কোনো রকমের প্রতিবন্ধকতা মেনে নেওয়া হবে না, স্পষ্ট নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চে। অস্বস্তি বাড়ল তৃণমূলের, বাড়লো এমনটা মনে করছেন 82% মানুষ, বাড়লো না এমনটা মনে করছেন 16%, বলতে চাননি 2%। এসআইআর ঘিরে গোলমাল এবং রাজ্য পুলিশের ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের। এরপরও কি হিংসা চলবে এমনটা মনে করছেন 73% মানুষ। দুর্ভাগ্য, চলবে না মনে করছেন 26%, বলতে চাননি 1%। সরাসরি মন্তব্যে আসবো। প্রদীপ কর লিখছেন, পরিকল্পনাহীন এসআইআর করতে গিয়ে ল্যাজে গোবরে হচ্ছে নির্বাচন কমিশন। অভিজিৎ চট্টরাজ লিখছেন, যাদের নাকে নল নিয়ে হুইল চেয়ারে বসে শুনানিতে যেতে হলো, তাদের ভোগান্তির দায় কে নেবে? সর্বানন্দ কর লিখছেন, সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণ কার্যত রাজ্যের হারের শামিল। শর্মিষ্ঠা দত্ত লিখছেন, যার জন্য এত কিছু, সেই ভোটটা সুষ্ঠুভাবে হবে তো? অতীশচন্দ্র বাওয়াল লিখছেন, সুপ্রিম কোর্টে রাজ্য জিতল না কমিশন, সেটা বিবেচ্য নয়, আসল কথা হলো নাগরিকদের দুর্ভোগ কি লাঘব হলো। ঠিক এইখান থেকে আমি পরের বিষয়ে আসবো, যেটা অবশ্যই ব্যারাকপুর এবং ঘটনাচক্রে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাকে কালকে গ্রেফতার করা হয়েছিল, খুনের মামলা রুজু হলো, বিজেপির বিক্ষোভ, উত্তাল হলো ব্যারাকপুর। দেখুন, প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, তারপরে বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে, তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। তৃণমূল কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। উত্তর ব্যারাকপুর পুরসভার মনিরামপুরে এই মারাত্মক অভিযোগ ওঠার পর 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। রবিবার রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। সোমবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্ত কাউন্সিলরকে। পেশায় আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য নিজেই নিজের হয়ে সওয়াল করেন। তিনি বলেন, তুলসী অধিকারী আমার কলার ধরেছেন, তর্কাতর্কি ধাক্কাধাক্কি হয়েছে, এটা কোনো খুনের মামলা নয়। সৌমেন মজুমদার নামে একজন গোটা ঘটনার সাক্ষী রয়েছেন। অভিযুক্ত রবীন্দ্রনাথ ভট্টাচার্য আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হোক, যে কোনো শর্তে জামিন চাইছি। এই প্রেক্ষাপটে সামনে এসেছে ঘটনার ঠিক পরের মুহূর্তের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। দেখেই বোঝা যাচ্ছে তার হাঁটতে কষ্ট হচ্ছে। রবীন্দ্র ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ, হ্যাঁ তুলসী অধিকারী ওর নাম।
এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। পাশেই রয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের যে কার্যালয়, সেখানে বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিল এই পরিবার, আর তার ফলে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একটা টানাপোড়েন চলছিল এবং পরিবারের অভিযোগ রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাদের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। এবং গতকাল সেই ঘটনা চরমে পৌঁছয় যখন রবীন্দ্রনাথ ভট্টাচার্য চায়ের দোকানে বসেছিলেন, তার ছেলের সঙ্গে প্রথমে বচসা হয়, তারপরে ছেলেকে মারধর করা হচ্ছে। তখন জানতে পেরে তুলসী অধিকারী ছুটে আসেন, তখনই রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাকে লাথি মারেন, এমনটাই পরিবারের অভিযোগ। আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস, এবারে তুই লিগাল তুই 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 জেনে গেলি, আমাকে জানিয়েছিস তো না। বলার পরেই সঙ্গে সঙ্গে অকাট্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে। যেটাতেই বাবা কলারটা ধরেছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। ধৃতের কড়া শাস্তির দাবিতে বিজেপি নেতা অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোনো কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে, সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। ব্যারাকপুরে কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা কিন্তু অন্য কোনো দল করে না। এই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই ধরনের অভিযোগ তদন্ত করছে পুলিশ। সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খুন, জোর করে আটকে রাখা, মারধর, ভয় দেখানোর মামলা রুজু করেছে পুলিশ। সোমবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় সদ্য সাসপেন্ডেড তৃণমূল কাউন্সিলরকে। ধৃতের 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সমীরণ পাল, ব্রতদেব ভট্টাচার্য, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুদিকে প্রচুর কিছু বলার আছে। আমি প্রথমে বিশ্বনাথের কাছে যাবো। একজন সহনাগরিকের মৃত্যু হলো বলে এই গোটা ঘটনাটা আমাদের সামনে এলো, অথচ রাজ্যের বিভিন্ন কোণ থেকে এই অভিযোগ একবার নয় বারবার আসে যে কাউন্সিলরদের দাদাগিরি। এবং এই ঘটনা 2013 সালের 20শে মার্চ সেই শম্ভুনাথ কাউর এই ধাপার মাঠে জমি দখল নিয়ে কাউয়ের চর এবং আরেক তৃণমূল নেতা অধীর মাইতির মৃত্যু হয়। আমি বলছি ব্যারাকপুরের ঘটনা দেখিয়ে দিচ্ছে যে 13 বছরে কিন্তু ছবিটা পাল্টায় একেবারে। তার কারণটা হলো যে আপনি পাপীকে অ্যারেস্ট করতে পারেন, পাপকে তো আপনি সংরক্ষণ করছেন। পাপটা হলো অবৈধ নির্মাণের পাপ। তৃণমূল শাসনকালে এই পাপটা কার্যত বলা যায় এভরিডে লাইফের মধ্যে ঢুকে গেছে। এবং আপনি যত অবৈধ কারবার দেখবেন, সমস্ত কাউন্সিলরগুলো যুক্ত আছে, বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিরা যুক্ত আছে। আমি সুমনদা, এই কয়েকদিন আগেই 27 জন মানুষ পুড়ে মারা গেল। কেন মারা গেল? সব অবৈধ নির্মাণ। অবৈধ নির্মাণ থেকে টাকা, মাসুয়ারার টাকা, এবং তার ফলে মানে এত বড় একটা দুর্ঘটনায় মারা গেল। আমি আপনাকে বলছি সুমনদা, সিরিয়াস লেভেলে আপনি দেখুন, কখনো কখনো যখন ঘটনাটা খুব বড় আকারে হয়, ইলেকশন সামনে আসে, তখন হয়তো 1-2 পাপীকে ধরা হয়। কিন্তু পাপটা নির্মূল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম উদ্যোগ নেন। উনি যখন ধরুন ইডির হানাতে দাঁড়িয়ে পড়েন, তখন অবৈধ যারা মানে বলা যায় দুর্নীতির সাথে যুক্ত, তারা সাহস পান। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কার্যত বলা যায় না কোনো দুর্নীতি হয়নি, কিছুই হয়নি, যখন হুট করে বলে দেন, তখন মানে কার্যত সেই দুর্নীতিটা প্রতিষ্ঠা পায়। আমি বারবার আপনাকে বলছি, এই কাউন্সিলরদের মধ্যে একটা বড় অংশ, এই যে এইবারও নির্বাচনের পরে হয়তো আবার নির্বাচন হবে যদি তৃণমূল ক্ষমতায় আসে, কাউন্সিলররা কিভাবে নির্বাচিত হয়? জনগণের কাছে দায়বদ্ধ থেকে নির্বাচন হয়। কাউন্সিলররা যে একতরফাভাবে নির্বাচিত হন, যে পেশি শক্তি প্রয়োগ করে নির্বাচিত হন, যেভাবে গায়ের জোর ব্যবহার করে নির্বাচিত হন, তারা তো জনগণের সাথে যুক্ত হয়ে নির্বাচিত হন না, জনগণের মতামতের ভিত্তিতে নেই। এক, দ্বিতীয় যেটা, এই পুরসভাগুলো পরিচালিত কিভাবে হয়? কাউন্সিলর যা বলবে শেষ কথা। তাহলে পাবলিক পার্টিসিপেশনটা কোথায়? নাগরিকদের সরকার এটা, অথচ ওয়ার্ড সভা, ওয়ার্ড কমিটির মিটিং হয় না, ওয়ার্ড সভার নিয়মিত মিটিং হয় না, মানুষের কাছে দায়বদ্ধতার কোনো জায়গা থাকে না। এবং একই সাথে রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে আপনার তো একটা পলিটিক্যাল উইল শো করতে হতো। আপনি অবৈধ নির্মাণ হচ্ছে, টাকা জোগাড় হচ্ছে, টাকাটা পার্টি ফান্ডে বা কোথাও একটা দিচ্ছে, পার্টি সচল চাল থাকছে, তাই অবৈধ নির্মাণটাকে আপনি মানে কার্যত বৈধতাও দিয়ে দিয়েছেন। এবং ফাইনালি যে কথাটা আমি বলতে চাই, যে করাপশনের বিরুদ্ধে লড়াই করতে পলিটিক্যাল উইলের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ উদ্যোগও দরকার ছিল। একটা লোকায়ুক্ত বিল পাস করেছেন। একটা আপনি সিঙ্গেল উদাহরণ দিতে পারবেন, পশ্চিমবাংলায় লোকায়ুক্ত নাম প্রতিষ্ঠানটা আছে বটে, একটা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দিয়েছে, এবং সেই লোকায়ুক্ত প্রতিষ্ঠানকে আপনি জেলা স্তরে নিয়ে যেতে পারতেন।
শক্তিশালীভাবে একটা দুর্নীতি দমনের জন্য উদ্যোগ নিতে পারতেন। দুর্নীতির সাথে সহ অবস্থান করছেন, সর্বক্ষেত্রে আপনি প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছেন, হয়তো আপনি জয়ী হচ্ছেন সুমনদা, কিন্তু দিনের শেষে বাঙালিকে কাঙাল করে দিচ্ছেন। আমি 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 এখানে শুধু যোগ করব, সেটা হচ্ছে পাবলিক পার্টিসিপেশনের কথা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। আমি বলছি একজন সাধারণ নাগরিক তার ওয়ার্ডের এক বাসিন্দাকে তিনি বুকে লাথি মারছেন, তিনি 80 ওপরে বয়স, মারা গেছেন, এবং মারা গেছেন বলে আজকে আমরা আলোচনা করছি। কিন্তু এই জিনিসটা পলিটিক্যাল উইল, বারবার তো মুখ্যমন্ত্রী বিশেষ করে শম্ভুনাথ কাউয়ের পরে বারবার বলেছিলেন যে এই কেসগুলো অন ক্যামেরা যে কোনোভাবে স্পেয়ার করা হবে না, আইনের পথে চলবে, আমার দলের যদি নেতা হয় তাহলেও আমি দেখব না। কি বলেছিলেন দেখাবো। এবং তারপর কোথায় এই কাউন্সিলরের এইটাই প্রথম ঘটনা নয়, বারবার একজন কাউন্সিলরের ঔদ্ধত্য এবং একটার পর একটা অভিযোগ সামনে আসছে। কখন আসছে? যখন একজন সহনাগরিকের মৃত্যু ঘটে গেছে। ফরচুনেটলি উনি বেঁচে থাকলে কিন্তু এই নিয়ে আলোচনাও হতো না, সামনেও আসতো না। আমি দ্রুত একবার দেখাবো শম্ভুনাথ কাউয়ের এই ঘটনার পর মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে হয়েছে এবং তাকে আমি কলকাতা পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছি ইমিডিয়েট অ্যারেস্ট করবার জন্য। আমি মনে করি এইসব কেসে, এগুলো সেন্সিটিভ কেস, যারা নিজের ইচ্ছা মতো এই সমস্ত করতে যাবে তাদের কোনো রকম স্পেয়ার করা হবে না, আইনের কথা। দেখুন, এই ব্যারাকপুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ঘটনায় তৃণমূলের পক্ষেও বেশ কিছু যুক্তি আছে, সেগুলো সমানভাবে রাখবো। কিন্তু তার আগে দেখাবো যে এই কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। ঔদ্ধত্যের অভিযোগ, দুর্ব্যবহারের অভিযোগ, নাগরিকদের ওপর অত্যাচারের অভিযোগ পর পর উঠে আসছে আজকে একজন সহনাগরিকের অসহায় মৃত্যুর পর। দেখুন, টাকাই চেয়েছিল কাউন্সিলর, হ্যাঁ, উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছে। পেটে লাথি মেরে 81 বছর বয়সী বৃদ্ধকে খুনের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতেই তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর এবার উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। তোলাবাজি থেকে অকারণে হেনস্থা করার মতো অভিযোগ উঠেছে সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে। ইনি সাথী কর, উত্তর ব্যারাকপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার দাবি 2024 সালে এই ওয়ার্ডেরই খেয়ারমাঠ এলাকায় 22 লক্ষ টাকা দিয়ে একটি পুরনো বাড়ি কিনেছিলেন। কিন্তু অভিযোগ, গাঁটের টাকায় কেনা নিজের বাড়িতেই ঢোকার জন্য তার থেকে 20 থেকে 22,000 টাকা দাবি করেছিলেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। টাকাই চেয়েছিল, কিন্তু টাকা চেয়েছিল, টাকা চেয়েছিল 20-22,000 টাকা চেয়েছিল কাউন্সিলর। হ্যাঁ, আমি বাড়ি কিনেছি, তাই বারবার গিয়ে আমি হাত জোর করেছিলাম ওনার অফিসে গিয়ে যে স্যার আমি বাড়িটা কষ্ট করে কিনেছি, আপনি আমাদের ঢোকার ব্যবস্থা করুন। উনি আমাদেরকে ঢুকতে দেননি। এই বাড়ি খাজনা, ট্যাক্স, মিউটেশন সব হয়ে গেছে, তবু আমি এই বাড়িতে ঢুকতে পারি না। 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই মহিলার অভিযোগ, নিজের বাড়িতে ঢুকতে গিয়েও জানলা ভাঙতে হয় তাকে। আমি এই জানলাটা বন্ধ ছিল, এই জানলাটা আমি মিস্ত্রি লাগিয়ে ভাঙাই, উনি স্পটে চলে আসেন। উনি বলেন আপনি এই বাড়ি কোনো দিনই ঢুকতে পারবেন না। আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে উনি আমাকে থ্রেট দেন যে কে বলেছে আপনাকে চেয়ারম্যানের কাছে যেতে, আমি এখানে আছি, আপনি আমাকে টপকে চেয়ারম্যানের কাছে গেছেন। কমপ্লেন এলে দেখেই বলতে পারবো কতদিন আগে করেছিল। প্রচুর কমপ্লেন আছে, প্রচুর হিয়ারিং হয়, পার্টিকুলার না দেখলে, কেস টু কেস না দেখে আমি বলতে পারবো। তবে শুধু সাধারণ বাসিন্দা নয়, সদ্য সাসপেন্ডেড তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই এক নেত্রী। তিনিও 23 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। উনি যখন থেকে বিজেপিতে চলে গেছিলেন, যাওয়ার পর থেকে আমার ওখানে একটা সম্পত্তি আমার একটা ছিল, সেইটা নিয়ে উনি আমাকে প্রচণ্ডভাবে হ্যারাস করেছেন। আমার হাফ কাটা জমি পড়েছিল, সেটা অন্য পুকুরের জল আমার ভেতরে ঢুকে আসছিল বলে আমি ওটাকে বাঁধটাকে আটকাতে গেছিলাম। উনি জোর করে পুকুর ভরাট করছে বলে মিডিয়া ডেকে এনে আমাকে হ্যারাস করেছেন। কাউন্সিলর গোড়াদের পেছনে যেতেই একে একে সামনে আসছে কুকীর্তি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বলছি শঙ্কু, এক্ষুনি অনেক কথা তোমরা বলবে, কিন্তু এনার পলিটিক্যাল কেরিয়ারটা দেখলে বোঝা যায় যে এই ধরনের মানুষরা সমস্ত রাজনৈতিক দলের কাছে একেবারে আমি বলছি যে গোল্ডেন ক্যাচ। প্রথমে রাজনীতির হাতেখড়ি হলো কংগ্রেসে, তারপর তৃণমূলে। 2019-এর ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, 2020-র পরে আবার তৃণমূলে ফিরে গেলেন। অর্থাৎ একেবারে আমি বলছি যে সম্পদ। সুমনদা, দেখুন, প্রথমেই বলবো যে অনেক ইনফরমেশন প্রকাশ্যে আসে না যখন রাজনীতিতে হয়। আপনি যে বিজেপির দিকে ইন্ডিকেট করেছেন, কিন্তু আমি আজকে খুব স্পেসিফিক্যালি বলে দিই, আমার সমস্ত ইনফরমেশন পেয়েছিল, কিন্তু তৃণমূলের অনেক ইনফরমেশন পাইনি। আমি বলিনি একটু
নাহলে কিন্তু এক লাইন আর বলতে পারবে না। আমার বক্তব্য হচ্ছে এটা হুমকি না, এটা সরাসরি থ্রেট। আমার বক্তব্য হচ্ছে সুমন, আমি খুব নির্দিষ্ট করে বলি, সেটা হচ্ছে যে এর একটা ব্যাকগ্রাউন্ড, স্ট্রং ব্যাকগ্রাউন্ড ছিল। 2022-এ ছোট্টু বলে একজন কাউন্সিলর ছিল, তাকে মারবার অভিযোগ ছিল স্পেসিফিক্যালি। তো তৃণমূল কংগ্রেস যারা বলেন যে সরাসরি আমরা কোনো ব্যবস্থা নেবো না, আমরা এই ধরনের লোককে দলে নেবো না, যারা বড় বড় কথা বলেন, তখন কেন অ্যাকশন নেয়? এত খারাপ বিজেপি দলে নিল কেন? তোমারই কথা আমরা তো বলছি আমাদের না, ছোট বড় সব। আমি তো আপনাকে বলছি যে আমাদের কাছে এই ইনফরমেশন তখন আসেনি। কি বলছো? দলে নিয়েছো ইনফরমেশন ছাড়া? হ্যাঁ, সাপ্রেস করেছেন উনি, ওনার জানাননি, তখন আমাদের কাছে আসেনি। কিন্তু যেটা বিষয়, অর্জুন সিং জানতেন না, যেটা অভিযোগ, অর্জুন সিং প্রকাশ আজকে বলেছেন অর্জুন সিং আবার গণতন্ত্র নেই বলে মিছিল করছে। অর্জুন সিং গণতন্ত্র নেই বলে রাস্তায় মিছিল করছে। চমৎকার ব্যাপার। পার্থ ভৌমিক আজকে নামবেন। পার্থ ভৌমিক গতকালকে গেলেন, দেখলেন। পার্থ ভৌমিক গতকালকে দেওয়ার পর অফিসিয়ালি প্রকাশ্যে আসছেন না কেন? এই ঘটনায় পার্থ ভৌমিকের কি কানেকশন আছে সেটা তদন্ত যাতে না হয়। দেবাংশু বলবে, কিন্তু আমি দুজনের কাছে ঠিক উল্টো উল্টো যুক্তিতে আসবো। আমি প্রথমে কলতানের কাছে আসবো। তৃণমূলের যুক্তি হতেই পারে, দেখো ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়েছে, দল সাসপেন্ড করেছে, কোনো অনিচ্ছাকৃত খুন টুন নয়, সরাসরি খুনের মামলা শুরু হয়েছে, 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে, অর্থাৎ ঘটনা হলে সরকার ব্যবস্থা নেয়। আমি বলছি যে এই সাসপেনশন না এক্সপালশন কোনটা জরুরি ছিল, কোনটা গুরুত্বপূর্ণ ছিল, সেটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওই বাড়ি, বেআইনি জমি, টাকা পয়সা ইত্যাদি, স্কোয়ার ফুট মেপে টাকা, তার জন্য মানুষ খুনের জায়গায় চলে যেতে হচ্ছে কেন? এদের কাউন্সিলরদের একটা বড় অংশ আসলে টাকা দিয়ে কাউন্সিলর হন, তার জন্য ওই যে টাকাটা তুলে নিতে হবে। 5 বছরে ইনভেস্ট করেছি, আমি কি ইন্টারেস্টে তুলে নিতে হবে? কংগ্রেস, তৃণমূল, বিজেপি, তৃণমূল সব দল মোটামুটি ঘোরা হয়ে গেছে। এই ধরনের লোকেদের জন্যই এই ধরনের লোকেদের জন্যই দেবাংশু বলেছিল যে আমি বাড়ির গেটে দাঁড়াবো, এরা যাতে কেউ ঢুকতে না পারে। কিন্তু তাদেরকে দলে ঢুকিয়ে নিচ্ছে তৃণমূল, আবার কাল থেকে বিজেপিতে ঢুকে যাবে। এই যে আজকে অর্জুন সিং গণতন্ত্র রক্ষার জন্য মিছিল করছিলেন, যখন বিজেপিতে গেছেন না তৃণমূলে গেছেন, অর্জুন সিং এর সাথে সাথেই তো গেছেন। আমি বলছি, দেখুন আমরা কি বলি যে দল কি ব্যবস্থা নিয়েছে গুরুত্বপূর্ণ নয়, ক্রাইম হয়েছে, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে। আমি দেবাংশুর কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, যে দল 6 বছরের জন্য সাসপেন্ড করলো, কিন্তু আমরা কি দেখলাম? পুলিশ গ্রেফতার করলো দলের সাসপেনশনের পর। কেন? এই ক্রাইম হয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমে দেখানো শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তো পুলিশের গ্রেফতার করা উচিত। দেবাংশু, শোন, এই প্রথমে একটা কথা বলি, শঙ্কুদা যে বলছিল যে উইদাউট ইনফরমেশন নেওয়া হয়েছে, তার কাছে কোনো ইনফরমেশন ছিল না। আমি শঙ্কুদাকে জিজ্ঞেস করতে চাই, শঙ্কুদাকে তো বিজেপি ইনফরমেশন থাকার পরই নিয়েছে যে নারদা তার ফুটে যাচ্ছে, নিয়েছিল তো। আমি বলছি সুমন দা 10 নম্বর তুমি ফেল করবে, তার কারণ তোমাকে জানতে হবে। কিন্তু ইনফরমেশনের অভাব কারোর ছিল না। তৃণমূল নেত্রী আজকে বলছেন যে উনি কত খারাপ লোক ছিল। অ্যাড্রেস করেছে। দ্বিতীয় কার কথা বলছে সেটা হচ্ছে তোমার দলের নেত্রী বলছেন খারাপ লোক, এতদিন রেখেছিলে কেন? আমি বলছি আমরা ক্ষমতায় আসার পর থেকে, ধরুন শম্ভুনাথ কাউ একটা আপনি দেখালেন, বিধাননগরের কাউন্সিলরের কথা আপনার মনে থাকবে, আরাবুল ইসলামের কথা আপনার মনে থাকবে, উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্টের কথা মনে আছে। আরাবুল ইসলামকে এই রকম 6 বছরের জন্য সাসপেন্ড করে তার 6 মাসের মধ্যে ফেরত নেওয়া হয়েছিল, এটাও মনে আছে। আমি বলছি সুমন দা সাসপেনশন হয়েছিল এবং তিনি গ্রেফতারও হয়েছিলেন। আমি বলছি উত্তরবঙ্গের ব্লক প্রেসিডেন্ট ফিরে এসে বলছি স্যার আরো আশঙ্কা, সুমন দাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে এসি রুমে রেখেছে ওসি, ব্লক প্রেসিডেন্ট মানে হচ্ছে মানে প্রায় একটা বিধানসভার অর্ধেক কভার করে এসি রুমে ব্লক প্রেসিডেন্ট গ্রেফতার হয়েছিলেন। এবং আমি আপনাকে বলছি মিলন সর্দার তৃণমূলের কাউন্সিলর সিআইডি গ্রেফতার করেছিলেন, কেউ মিডিয়ার কাছে খবরও ছিল না। আমি বলছি শুনুন, আমাদের সরকারের আমি প্রত্যেকের কাছে যাব, তার আগে একেবারে কিভাবে দল বদল করেছেন একজন কাউন্সিলর দেখাবো। একাধিকবার দল পরিবর্তন করেছেন, শুরু কংগ্রেস দিয়ে, তারপর কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল। উত্তর ব্যারাকপুর পুরসভার সেই দাপুটে নেতা, ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। তার লাথিতে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। খুনের মামলা রুজু হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উঠছে একের পর এক অভিযোগ। তৃণমূল এখন তাকে সাসপেন্ড করলেও প্রশ্ন উঠছে, প্রভাবশালী বলেই কি এতদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে কেউ ছোঁয়নি? কেউ বাড়ি করবে, কেউ জমি কিনবে, কেউ পাঁচিল দেবে, কেউ রং করবে, অমনি তৃণমূলের বাহিনী এসে হাজির, ফুট গজ ইঞ্চিতে মাপ, টাকা চাই। এটা গোটা রাজ্য জুড়ে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর রাজনীতির হাতে খড়ি কংগ্রেসে, এরপর তিনি যোগ দেন তৃণমূলে। কিন্তু 2019 লোকসভা ভোটের আগে তৃণমূলের রবীন্দ্রনাথ ভট্টাচার্যই যোগ দেন বিজেপিতে।
তবে গেরুয়া শিবিরে বেশি দিন থাকেননি তিনি। 2020 সালের পরে ফিরে আসেন তৃণমূলে। 2022-এ পুরভোটে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান। ভোটে জিতে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর হন। তৃণমূল কংগ্রেস এইরকম দল যে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করার ক্ষমতা রাখে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যর কঠোর শাস্তির দাবিতে অর্জুন সিং এর নেতৃত্বে বিজেপির বিক্ষোভ অবস্থান ঘিরে সোমবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের চিড়িয়ামোড় চত্বর। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের সামনের রাস্তা, এসএন ব্যানার্জি রোড। এখানে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি চলছে। একেবারে পুলিশ বিজেপি সংঘর্ষ শুরু হয়ে গেছে এই মুহূর্তে। রবীন ভট্টাচার্য লয়ার অ্যাডভোকেট ও খুন করেছে রবীন ভট্টাচার্যকে। খড়দা থানার ওসি জামাই আদর করে ওর গেস্ট হাউসে সারা রাত রেখে খাইয়ে দাইয়েছে। 2014 সালের 18ই জুন ব্যারাকপুরের সদর বাজারে নিজের চেম্বারে যাবার সময় গুলিবিদ্ধ হন আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তখন তিনি তৃণমূলে। 2013 সালের 6ই জুন রবীন্দ্রনাথ ভট্টাচার্যের চেম্বারে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। সমীরণ পাল, রঞ্জিত হালদার ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল সমস্যা কি অর্থনীতিতে? এতবার শম্ভুনাথ কাউয়ের কথা হলো, জামিনে বেরিয়ে শম্ভুনাথ কাউ 2024 সালের 20শে নভেম্বর দাবি করেছিলেন যে গত 11 বছরে নাকি বিক্রি হয়ে গেছে 300 থেকে 400 বিঘা জমি এবং স্থানীয় তৃণমূলের একটা বড় অংশ এর নেপথ্যে আছে। আবার বলছি, প্রশ্নটা কি অর্থনীতির? কি বলেছিলেন শম্ভুনাথ কাউ সেটাও দেখাবো। প্রায় 700-800 বিঘে জমি ছিল, এরা 400 বিঘে কর্পোরেশনের জমি বিক্রি করে। তৃণমূলের 58 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট, কেউ আছে যুব প্রেসিডেন্ট, কেউ বা মানে নেতৃত্ব, স্থানীয় লোকাল নেতৃত্ব, প্রাক্তন প্রেসিডেন্ট, র্যাকেট পুরো লুটে পড়ে খাচ্ছে। নজরুলদা, দেখুন, আপনারা অর্থনৈতিক দিকে একটা বলছেন, কিন্তু এই অপরাধী লোকদের ভোটে রিগিং করে জেতার জন্য কাজে লাগানো যদি রাজনৈতিক দলগুলো বন্ধ না করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই যে আজকেই আপনাদের চ্যানেলে এই ভাঙড়ে শওকত মোল্লা এবং তার অনুগামীরা প্রকাশ্য সভা থেকে বলছেন যে সরকারি প্রকল্পে যে টাকা আসবে সেটা যাতে অন্য রাজনৈতিক দল করা লোকেরা না পান, এবং যাতে না পান সেটা নিশ্চিন্ত করতে হবে, এবং তার সাঙ্গপাঙ্গরও সেটা বলছেন। আচ্ছা, তাহলে পুলিশের কি উচিত ছিল না, সরকারের কি উচিত ছিল না এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। দেখুন, আমাদের রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা প্রকাশ্য সভা থেকে এই ব্যক্তিকে বলেছিলেন যে তুই তো বোমা বাঁধিস। তো পুলিশ মন্ত্রী যদি জানে কোনো একটা লোক বোমা বাঁধে, তো তাকে তো পুলিশ দিয়ে গ্রেপ্তার করার কথা, তাকে এমএলএ করার কথা। এই এমএলএ করা যতদিন চালু থাকবে, কাউন্সিল করা অপরাধী লোকদের যতদিন চালু থাকবে, আপনি লোক মারা গেলে আলোচনা। নজরুলদাকে আমার একটা কথা জিজ্ঞাসা, বলছি মুখ্যমন্ত্রী জানেন একজন বোম বাঁধেন, তারপরে তাকে এমএলএ করাটা উচিত। আমি বলছি একটা রাজনৈতিক দল তারা যদি জানে একজন ক্যামেরায় হাত পেতে টাকা নিয়েছে, তাকে বিরোধী দল নেতা করতে পারে। আমি একটা উদাহরণ দিই। একজন এমএলএ অভিনেতা রেস্তোরাঁর মালিককে মারধর করার অপরাধে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওসির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পিপির ঘরে বসিয়ে রাখা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়। আমি একটা কথা বলি, জনপ্রতিনিধিরা প্রায়ই বলে, এক্ষুনি বললো যে পুলিশকে বলেছি, পুলিশ পদক্ষেপ নেবে। আচ্ছা, পুলিশ কি জনপ্রতিনিধির বলার অপেক্ষায় থাকবে সব সময়? পুলিশ কি নিজে কাজ করা ভুলে গেল? কারণ পুলিশ জানে তাদের অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে। এই যে মেসিকাণ্ড হলো, মেসিকাণ্ডের পরে বড় বড় অফিসারদের দিয়ে কমিটি তৈরি হলো, একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে কমিটি তৈরি হলো। কি হলো? কারণটা হচ্ছে সবাই বুঝতে পারছে অপরাধ হলে ধামাচাপা দেবার জন্য তো কমিটি আছে, পুলিশ আছে। আর একটা কথা বলে শেষ করব, অর্থের কথাটা উঠে এলো। গুলশান কলোনি হোক আর আনন্দপুর থানার পেছনে বা ওয়েটল্যান্ড ভরাটি হোক, একের পর একটা ওয়েটল্যান্ড ভরাট হয়েছে, আমরা চোখ বুঝেছিলাম। নয়ডাতে একটা দুটো টুইন টাওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশে ভেঙে যাওয়ার সময় সুপ্রিম কোর্ট বলেছিলেন, সাধারণ মানুষ দেখে চুপ করে গেল কেন? একটাই কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম দুটো কথা বলবো। একটা হচ্ছে যে মুকুল রায় না, এখন আমি মনে করি খুব প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন। যাহা তৃণমূল তাহাই বিজেপি বলেছিল, কখনো বিজেপিতে থাকছে, কখনো তৃণমূলে যাচ্ছে, এটা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী সবটা বুঝেও বসে থাকতে হচ্ছে, কারণ তাকে তিনি জানেন
কম্বলের লোম যদি তুলতে হয় তাহলে কম্বলটাই চলে যাবে। অর্থাৎ এদের দিয়ে আমাকে তো অর্গানাইজ করতেই হবে। তিনি যে সব ক্ষেত্রে, আমি মনে করি না তিনি সব ক্ষেত্রে যে চাইছেন এটার থেকে মুক্ত হতে চাইছেন না, এটা কখনো নয়, কিন্তু তিনি করার কিছু নেই। তো এমন জায়গায় চলে গেছে দল যে এত লোক গণতান্ত্রিকরণ হয়ে গেছে, প্রাতিষ্ঠানিকরণ এবং গণতান্ত্রিকরণ হয়ে গেছে করাপশনের, যে তাদেরকে মুক্ত করতে পারে। আমি একেবারে খুব স্পষ্ট করে পরের প্রতিবেদনে যাব, যেটা এতক্ষণ ধরে যে শম্ভুনাথ কাউয়ের কথা হচ্ছে, কি হয়েছিল ঘটনা। মাঝে পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় উত্তর ব্যারাকপুরের কাউন্সিলরের লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ ঘিরে যখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তখন অনেকেরই মনে পড়ে যাচ্ছে 2013 সালের মার্চ মাসে ধাপা মাঠপুকুর এলাকার ঘটনা। জমি দখলের প্রতিবাদ করায় খুন হন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল নেতা অধীর মাইতি। আর সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হন কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। 2013 সালে নিহত অধীর মাইতির মেয়ে অনিতা মাইতি বলছেন, এত বছর পরও বাবার মৃত্যুর বিচার পাননি। যে রক্ষক সেই ভক্ষক, মানে তাহলে কি রক্ষা করছে? কিছুদিন জেলে থাকলো, কিছুদিন জেল খাটলো, তারপর আবার ছাড়া পেয়ে গেল। আমার বাবার ক্ষেত্রেও আমরা ন্যায় বিচারটা পাইনি। বলেছিল যে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে সে কি করে ছাড়া পেয়ে আছে? এবারেও এসেছিল, যে ঘটনাগুলো ঘটছে তারা ছাড়া পেয়েছে, যারা করছে দুষ্কৃতীরা, তারা তো ভাবছে যে আমরা তো কিছুদিন করে তা ছাড়া পেয়ে যাব, ওই জন্য সেই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। 2013 সালের মার্চ মাসে এই যে ধাপার মাঠ পুকুরে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই মাঠ রক্ষা করতে গিয়ে মৃত্যু হয় অধীর মাইতির। ঘটনার পর এত বছর পেরিয়ে গেছে এবং তার পরিবার যে বিষয়টা জানাচ্ছে, যে ঘটনা ঘটলো, গ্রেপ্তার হলো, কিন্তু তার পরিবার জানাচ্ছে তারা এখনো পর্যন্ত পেল না ন্যায় বিচার। অভিযোগ ছিল তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নেতৃত্বে একটা পরিত্যক্ত জমি দখল করতে যায় দুষ্কৃতীরা। সেই সময় রুখে দাঁড়ান স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতি। অধীরকে বেধড়ক মারধর করে শম্ভুনাথ কাউয়ের সাঙ্গপাঙ্গরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা অধীর মাইতির। 20 মার্চ ছিল সেদিন, আগের দিন প্ল্যান হয়ে গেছিল, আগের দিন বাবাকে ডেকেছিল, ফোন করেছিল, আর সকালবেলা 15টা তখন ওরা হচ্ছে সব মানে 9:45 সব ঢুকে যায় ওই খাটালে। কোনো কথাবার্তা কিছু নয়, ওরা লোক নিয়ে প্রথমে ধাক্কা মারলো, তারপরে বাঁশ টাঁশ যা দিল দিয়ে মারা হলো তাকে। তখন শেষে ওরা নিয়ে চলে গেল, আমাদেরকে খবর দিল। আমরা তখন গিয়ে দেখি মানে হাসপাতালে মানে এতে পড়ে আছে, মানে শেষ তখন, আর ও পালিয়ে গেল। 2018-তে নিম্ন আদালত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এখন শম্ভুনাথ কাউ কি অবস্থা? বহাল তবিয়াতে আছে। অন্যায়ের যে অনুতপ্ত সেই সব এর কিছু নয়, যাদের গেছে তাদের গেছে, মানে এগুলো হয়েই যাবে, এই অন্যায়গুলো না হয়েই যাবে। বর্তমানে হাইকোর্টে মামলা চললেও জামিনে মুক্ত শম্ভুনাথ কাউ। এই বিষয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলা বিচারাধীন, এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।